ভাইয়া আর অনা আপু এখন ভূত এফএম শুনছি। ওকে, আমাকে এছাড়াও SMS করেছেন, দেখতে পাচ্ছি মোহাম্মদ আলী তুষার আজিমপুর থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সৌরভ কুমার সাইদ। এছাড়াও আমাকে মাসিয়াত SMS করেছেন মহিম, SMS করেছেন সাইদুজ্জামান, আহসান হাবিব SMS করেছেন আমাদেরকে, শাহিন ফ্রম বরিশাল, জুনায়েদ আমাদের SMS করেছেন, রুবেল ডুমুরিয়া থেকে SMS করেছেন, সাইম আল হাসান আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, এবং তিনি বলছেন যে খুব মিস করব ভূত এফএম, 1 এপ্রিল থেকে আমার এইচএসসি এক্সাম শুরু হবে। হ্যাঁ, এই সময় আমরা অনেককে পাবো না। আমি ঈশা বনশ্রী থেকে, এবং বনশ্রী থেকে ঈশা লিখেছেন যে 1 তারিখে আমার এইচএসসি এক্সাম, তবু আমি ভূত এফএম শুনছি। এক্সাম যদি খারাপ হয় তাহলে আমরা কিন্তু কেউ দায়ী নয়, আগে থেকে এটা জানিয়ে দিলাম। মামুন আমাদের লিখেছেন ফ্রম, আচ্ছা তিনি হচ্ছে ফ্রম সিঙ্গার। ভাই আচ্ছা, সিঙ্গার কি কোনো জায়গার নাম? আচ্ছা, আমাদের রজব আলী SMS করেছেন, এবং তিনি ঢাকা থেকে SMS করেছেন। তিনি বলেছেন যে আমাদের সাথে নতুন তিনি জয়েন করেছেন, ওয়েলকাম টু ভূত এফএম, আশা করছি এখন থেকে পেয়ে যাবো। নাজমুল, পরি, রিমা, আতিকুল আমাদের পুঠিয়া রাজশাহী থেকে SMS করেছেন, তারা সবাই একসাথে বসে ভূত এফএম শুনছেন। ইমরান হাশমি, ও মাই গড, ইমরান হাশমি SMS করেছেন আমাদের, কি সৌভাগ্য আমাদের। এটা ইমরান হাশমি নাকি ইমরান হাশমির ডুপ্লিকেট মানে তো অরিজিনাল না মানে ভূত। যাই হোক, আমরা আপনাদেরকে সরাসরি যেটা করবো সেটা হচ্ছে একটা ঘটনা শুনিয়ে দেব, এবং থাকেন অনেকেই যারা দূরে থাকার কারণে আমাদের এখানে এসে ঘটনা শোনাতে পারেন না, তাদেরকে আমি সব সময় সাজেস্ট করি যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে এখানে এসে ঘটনা শুনিয়ে যাওয়া। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমাদেরকে ইমেল করুন, লিখে পাঠান। আর সবচেয়ে ভালো হয় সেকেন্ড অপশন যেটা, সেকেন্ড অপশনটা হচ্ছে যে মানে সেকেন্ড ভালো অপশন যেটা, সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার পুরো ঘটনাটা রেকর্ড করতে পারেন, আপনার মোবাইলটাকেও আপনি একটা রেকর্ডার হিসেবে ইউজ করতে পারেন, এবং তারপরে আপনি সেটা রেকর্ড করে ফেলে আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন সেই অডিও ক্লিপটি। যাই হোক, আমি একটা ঘটনায় চলে যাই। আমাকে লিখছেন যে রাসেল ভাই, গতকাল অর্থাৎ আজকে সেই গতকাল ধরলে হবে না, উনি যে ঘটনাটা বলছেন সেটা হচ্ছে 22/3/2012, এবং এই তারিখের ঘটনা শুনলাম, জানি না এর সত্যতা কতটুকু। আমি রিয়াজ, ঢাকা উত্তরা থেকে বলছি। গতকাল আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ভূত এফএম নিয়ে কথা বলছিলাম। তখন আমার একজন ফ্রেন্ড তার একটি ঘটনা বলছিল, যা হলো এইরকম। ঘটনাটা এরকম যে আমার ওই ফ্রেন্ডের নাম হলো শাকিল, ও ঢাকা বনশ্রীতে থাকে। ওর কিছু বিজনেস আছে, এর মধ্যে একটা বিজনেস হলো ওর কয়েকটা পিকআপ ভ্যান আছে, এবং ও সেগুলো ভাড়া দেয়। বেশ কিছুদিন আগের ঘটনা, ওই দিন ওর একটা গাড়ির ড্রাইভার অনেকগুলো ট্রিপ দিয়েছিল, তাই যথারীতি ড্রাইভারটি অনেক ক্লান্ত ছিল, কিন্তু হঠাৎ করে রাত 10টার দিকে একটা ট্রিপ আসে, যেটাতে তাদেরকে ঢাকা থেকে বরিশাল যেতে হবে একটি লাশ নিয়ে। আমার ফ্রেন্ড সে চিন্তা করে যে বসে না থেকে সে মানে বসে থেকে আর কি লাভ হবে, তার চেয়ে ট্রিপতে গেলে কিছু টাকা আসবে। এই ভেবে সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে বরিশাল যাবে। রাত 11টার দিকে সে তার গাড়ি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনে যায়। ওখান থেকে একটা লাশ উঠানো হয়। লাশটি একটা চাটাই দিয়ে মোড়ানো ছিল। ওরা গাড়িতে তোলার আগে একবার লাশটি দেখে নিয়েছিল। এখানে একটি কথা না বললেই নয় যে ওটা ছিল একটা সুইসাইডের ঘটনা। যাই হোক, পিকআপ ভ্যানের সামনে ড্রাইভারের সিটে বসেছিল আমার ফ্রেন্ড শাকিল, আর তার পাশে বসেছিল ওর পরিচিত একটা ছেলে, যে ছিল সবসময় কোনো না কোনো ট্রিপ গেলে ওর সাথে থাকতো। আর গাড়ির পেছনে লাশটি ফ্লোরে শুয়ে রাখা হয়েছিল, আর লাশটার সাথে পিছনে 3 জন লোক ছিল। ওরা ওদের জার্নি শুরু করলো। কোনো রকম প্রবলেম ছাড়াই ওরা মাওয়া পৌঁছে গেল। তারপর মাওয়া থেকে খুব ভালোভাবেই ফেরি পার হয়ে তারা যেটা করলো সেটা হচ্ছে যে কাউড়াকান্দি ঘাটে গিয়ে পৌঁছালো। যথারীতি তারা আবার যাত্রা শুরু করলো, এবং কাউড়াকান্দি ঘাটের কিছুক্ষণ পরে একটা ছোট ব্রিজ আছে, জায়গাটার নাম আমার মনে নেই। ওখানে যাবার কিছুক্ষণ আগে থেকেই ওর খুব মানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে অস্বস্তি লাগছে। ওর কেন যেন মনে হচ্ছে যে কে যেন পিছু নিয়েছে ওদের, অর্থাৎ ওর বারবার মনে হচ্ছিল যে গাড়ির পেছন কেউ যেন আসছে।
বাট ও লুকিং গ্লাস থেকে যখনই তাকালো লুকিং গ্লাসের দিকে, দেখা গেল যে পিছনে কিছুই নেই, এমনকি কোনো গাড়িও নেই। যাই হোক, বিপদটা ঘটলো যখন ওরা ব্রিজ পার হলো। ওর গাড়ির স্পিড ছিল তখন আনুমানিক 90 কিলোমিটার এই স্পিডটা ছিল আর কি, 90 কিলোমিটার/আওয়ার। এবং সে যেটা করলো সেটা হচ্ছে যে সে সময় হঠাৎ করে গাড়ির পেছন থেকে চিৎকার করে উঠলো, লাশের সাথে বসে থাকা 3জন লোক, লাশ পড়ে গেছে। তখন আমার ফ্রেন্ডটি গাড়ির গতি কমিয়ে দিতে শুরু করলো ও গাড়িটি থামালো। ওরা গাড়ি ঘুরিয়ে ওই জায়গায়, মানে যেহেতু কিছুটা দূরে চলে এসেছিল, গাড়িটা অনেক স্পিডে ছিল সেই জন্য, তো গাড়িটা ঘুরিয়ে যখন সেই জায়গায় আসলো, সে তখন দেখলো যে লাশটি রাস্তার কোথাও নেই। তো তিনি বলছেন যে আপনি হয়তো আমাকে বলছেন যে রাসেল ভাই, আপনি হয়তো দেখেছেন যে পিক আপ ভ্যানের পেছনে জায়গাটা থাকে, ওখানে চারপাশে প্রায় 2.5 থেকে 3 ফিট জায়গা থাকে, যেটা হচ্ছে উঁচু একটা রেলিং এর মতন দিয়ে ঘেরা থাকে, এবং ওইখান থেকে লাশ কোনোভাবেই 3জন মানুষ থাকা সত্ত্বেও কোনোভাবেই লাশটি পড়ে যেতে পারে এরকম ভাবার কোনো কারণ নেই। যাই হোক, কিভাবে পড়ে গেল সেটা একটা প্রশ্নই থেকে গেল, এবং পেছনে যারা বসেছিল তারা কোনো ঝাঁকুনি অনুভব করেনি, অথচ লাশটা পড়ে গেছে, অর্থাৎ গাড়িটা যে কোনো জায়গায় পড়ে ঝাঁকুনি খেয়েছে এবং সেটা জাম্প করে কোনো জায়গায় চলে গেছে, এরকমও কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, ওরা সবাই মিলে লাশটা খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে লাশটা রাস্তার এক পাশে পড়ে থাকতে দেখা গেল। আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল, তাই গাড়ি থেকে নামেনি। লাশটি পাওয়ার পরে লাশটার সাথে যেই লোকজন ছিল তারা এবং আমার ফ্রেন্ডের গাড়ির যেই হেল্পার ছিল, ওরা সবাই মিলে লাশটি গাড়িতে তুললো। তারপরে ওরা অনেক ভয়ে ভয়ে আবার যাত্রা শুরু করলো। আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল, কারণ জানতো যে লাশের গাড়িতে অনেক প্রবলেম হয়, কিন্তু ওর কখনো এই অভিজ্ঞতা ছিল না। যাই হোক, ওরা দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে একটু একটু করে এগুতে শুরু করলো, এবং মোস্তফাপুর নামে একটা জায়গা আছে, যেখানে এসে আবার একটা বিপদের সম্মুখীন হলো তারা। আবার লাশটি পড়ে গেল। এইবারে আমার বন্ধু অনেক বেশি ভয় পেয়ে গেল। গাড়িটি অনেক সামনে চলে এসেছে, যে জায়গায় লাশ পড়ে আছে সেই জায়গা থেকে ও আস্তে আস্তে গাড়ি সাইড করে। এইবার ও কি করবে বুঝে উঠতে পারছে না। তারপরে গাড়ি ঘুরিয়ে লাশটা পড়ে যাবার জায়গাটায় চলে আসে। সবাই গাড়ি থেকে নামে এবং নেমে যায়, কিন্তু আমার ফ্রেন্ডটি গাড়ি থেকে নামলো না। ও বেশি ভয় পেয়ে গিয়েছিল ততক্ষণে। ও গাড়ির গ্লাসগুলোতে দিকে তাকায় এবং ভয়ে অনেক বেশি ঘামতে শুরু করে। অন্যদিকে বাকি সবাই লাশ খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই লাশ আগের মতোই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং লাশটি যে জায়গায় পড়েছিল, ওরা সেই জায়গা থেকে বেশ এগিয়ে গিয়েছিল। এবার গাড়িটি ঘুরিয়ে বরিশালের দিকে আস্তে আস্তে এগোতে থাকলো, এবং বাকি সবাই রাস্তার দুই পাশ খুঁজতে থাকে। কিছু দূর এগোনোর পর ওরা লাশটি খুঁজে পায়, এবং প্রবলেম হলো তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে লাশটি যেই চাটাই মোড়ানো ছিল সেই চাটাইটা অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল। আমার বন্ধুটি তখন গাড়ি থেকে নেমে আসে। ওরা ধরে নেয় যে লাশটি পড়ে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে চাটাইটা ছিঁড়ে গেছে, কিন্তু ওরা তখনই আবিষ্কার করলো যে লাশটির গলা থেকে মাথার অংশটুকু নেই। ওরা সবাই তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরে ওরা কোনোভাবেই মাথাটা আর খুঁজে পেল না, কিন্তু ওরা যখন গাড়িতে লাশ নিয়ে উঠেছিল তখন লাশটির মাথা ছিল, এবং তারা সেটা দেখেও নিয়েছিল। তাহলে এই মাথাটা গেল কোথায়? এরপরে কি হয়েছিল তা ওর কাছ থেকে আর জানা হয়নি। আমার ফ্রেন্ডের কথাগুলো বলতে গিয়ে ওর সমস্ত গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল, এবং ওর মধ্যে তখন অনেক ভয় কাজ করছিল। আমি জানি না এই ঘটনা কিভাবে ব্যাখ্যা করা যাবে। এবং তারপরে লিখেছেন যে তিনি স্টুডিওতে আসতে পারবেন না, তার ঘটনা যেন শেয়ার করা হয়। আমি শেয়ার করে ফেললাম এই ঘটনাটি, তবে বাকি অংশটুকু তারপরে কোনো প্রবলেম হয়েছিল কিনা এটা জানতে পারলে খুব ভালো হতো। ঘটনাটি কমপ্লিট না, বাট আমার পড়তে গিয়ে খুব ভালো লেগেছিল, সো আপনাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে নিশ্চয়ই অনেক SMS চলে এসছে, আমি কিছু SMS পড়ে ফেলতে চাই। নাইম লিখেছেন আমাদের ভোলা থেকে যে আমি এবং আমার ফ্রেন্ড একসাথে
রাস্তায় ভূত এফএম শুনছি। আমাদেরকে আজমিরা এসএমএস করেছেন, আজমিরা কিসমো, এবং তারা ধানমন্ডি থেকে এসএমএস করেছেন, লিখেছেন রাসেল ভাইয়া কেমন আছো, এবং তিনি বলছেন যে আজকের কালেকশন সুপার লাগছে। সোনাম আমাদের লিখেছেন যে এইচএসসি এক্সাম তবুও ভূত এফএম শুনছি, দোয়া করো। ডেফিনেটলি আমি দোয়া করছি আপনার এক্সাম যেন অনেক ভালো হয়। এসকে রনি শনির আখড়া থেকে এসএমএস করেছেন, তিনি বলেছেন লাস্ট উইকে এসএমএস না করতে পারার জন্য সরি। ওকে, নো প্রবলেম। দেব আমাদের লিখেছেন ফ্রম নিরালা খুলনা থেকে যে ডিয়ার রাসেল ভাইয়া, এবং তিনি বলছেন যে ভূত এফএমকে তিনি অনেক বেশি পছন্দ করেন। ওকে, আমাদেরকে লিখছেন নরোত্তম গৌরীপুর ময়মনসিং থেকে, তানজিলা খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন। সব এইচএসসি পরীক্ষার্থীদের তিনি জন্য তিনি বলেছেন যে প্রে করতে। আমি প্রে করছি যে সবাই যেন খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে, মানে যেরকম আশা করেছিলেন তার চেয়ে যেন অনেক ভালো পরীক্ষা হয় তাদের সবার, এবং রেজাল্টটা যেন যতটুকু আশা করছেন তার চেয়ে অনেক বেশি ভালো হয়, কারণ এটা অনেক বড় একটা এক্সাম, এর উপরে ডিপেন্ড করে অনেক কিছু। আমাকে এসএমএস করেছেন আজাদ এবং রিয়াদ। আচ্ছা, এইটুকু তো বোঝা গেল যে আমি যে বললাম যে এইচএসসি অনেক বড় এক্সাম এবং এইচএসসির উপরে ডিপেন্ড করে অনেক কিছু, তার মানে কিন্তু আমি শিক্ষিত, আমি এইচএসসি পাস করেছি। কিন্তু মাহমুদ হাসান লিখেছেন আমাদেরকে, মাহমুদ হাসান আব্দুল খালেক রাজশাহী থেকে লিখেছেন মন খারাপ কিন্তু ভূত এফএম শুনছেন। সৌমিক আমাদের লিখেছেন যে আমি শিবগঞ্জ থেকে লিখছি, রাসেল ভাই আপনি কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। রাহা আমাদের লিখেছেন খুলনা থেকে। এছাড়াও রাফা অ্যান্ড মামুনি একসাথে ভূত এফএম শুনছেন, তারা সেটা লিখে জানিয়েছেন। ওকে, যারা এখন এই মাত্র জয়েন করেন তাদেরকে আবারও বলি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন মেসেজ ও ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সবচেয়ে বেশি খুশি হই যারা আমাদের ইমেইলে বড় বড় ঘটনা পাঠান এবং তারপরে ছোট্ট করে লিখে দেন যে স্টুডিওতে আসতে চান। সুতরাং আমি আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি bhotfm@radiofurti.fm, which is PHOOTFM@radiofurti.fm. থ্যাংক ইউ। আমরা চলে যাবো এখন ঘটনায়, এবং আমাদের সঙ্গে আপনারা কয়েক সপ্তাহ ধরেই বলছিলেন যে আচ্ছা ডক্টর সায়েম আসবেন না, ডক্টর সায়েম আসবেন না, অ্যান্ড হি ইজ হিয়ার। সো এই স্পেশাল গিফটটা ছিল আপনাদের জন্য, এবং এই অ্যানাউন্সমেন্টটা দিতে পারে আমি খুবই খুশি যে ডক্টর সায়েম আমাদের সাথে রয়েছেন। সো সায়েম ভাই। হাই লিসনার্স, আমি ডক্টর সায়েম। আমার বলার আগে রাসেল ভাই আমাকে আমার কথা আপনাদের জানিয়ে দিয়েছেন। তো রাসেল ভাই, আমি আবারও থ্যাঙ্কস জানাচ্ছি আপনাকে আমাকে এখানে ইনভাইট করে আনার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। রাসেল ভাই, আই ক্যান বিলিভ দিস যে আমাকে মানুষ এতটা পছন্দ করেছে, আমার প্রেজেন্টেশনকে পছন্দ করেছে, আমার ঘটনাটা পছন্দ করেছে, যেটা আমার সাথে হয়েছিল, যেটা বিয়ন্ড, মানে আমি যেটা কল্পনাও করতে পারিনি এভাবে। এবং আপনি রিজনটা জানেন যে কেন সবাই লাইক করেছেন। তো আজকে আমি স্টার্টিং এ কিছু কথা বলে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে গেল যে 30 তারিখ, দ্যাট ইজ গতকাল যেটা গেল, সেটা ছিল ওয়ার্ল্ড ডক্টরস ডে। সো আমি অ্যাজ এ ডক্টর হিসেবে ডক্টরস কমিউনিটি সবাইকে এটা শুভেচ্ছাটা জানাতে চাচ্ছি, এবং এইচএসসি এক্সামিনি যারা আছেন, আমারও অনেক ক্লোজ মানুষজন আছেন, তাদের শুভকামনা জানিয়ে আজকে আমরা প্রেজেন্টেশনটা স্টার্ট করছি। শিওর। আমি গত 9 তারিখে একটা ঘটনা বলেছিলাম, যারা আমাকে আজকে নতুন শুনছেন তাদের জন্য কথাটা বলছি। 9 তারিখে যে ঘটনাটা বলেছিলাম, যারা জানেন তারা তো জানেন, যারা যদি না জানেন তাহলে তারা ডাউনলোড করে শুনে নেবেন। আমার ঘটনাটা, ফার্স্ট ঘটনাটা, সেই ঘটনাটার সিকোয়েন্সিয়াল কিছু ব্যাপার ঘটেছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তবে রাসেল ভাই, এগুলো আমি অনেকবার চিন্তা করেছি এটাকে প্রকাশ করা ঠিক হবে কিনা, তবু আমি এটা চিন্তা করলাম যে এটা হয়তো বা বললে আপনাদের অনুষ্ঠানটা আরেকটু সমৃদ্ধ হবে, যে জিনিসগুলো আসলে ঘটেছে আমার সাথে। তো আমি ঘটনায় চলে যাচ্ছি ডিরেক্টলি। ঘটনা, আমি 9 তারিখে প্রোগ্রাম করার পর আমি যথারীতি আমার কর্মস্থলে আবার চলে যাই। ঘটনার সূত্রপাত হয় এর 3 দিন পর থেকে, দ্যাট ইজ 12 তারিখ। 12 তারিখে রাতের বেলায় প্রতিদিনের মতো রাউন্ড টাউন শেষ করে আমি রুমে চলে এসেছি, ডিনার করছি। ডিনার করে ফ্রেশ হতে যাচ্ছি, তো আমার মোবাইলে চার্জ কম ছিল, বিধায় আমি মোবাইলটা অফ করে চার্জে দিয়ে আমি ফ্রেশ হতে গিয়েছি ওয়াশরুমে। তো ওয়াশরুমে ঢোকার সময় শুনছিলাম একটা মেসেজ এসছে।
আমি এটাকে পাত্তা দিইনি। পাত্তা না দিয়ে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। বের হয়ে আবার কিছুক্ষণ পরে মনে হলো যে আমি তো একটা মেসেজের শব্দ শুনেছিলাম, হুম হুম কিন্তু তখন মনে হলো যেটা যে এই মোবাইল অফ, মেসেজ আসবে কোত্থেকে। হুম হুম তো আমি কিছুটা চিন্তিত ভাবে মোবাইলটা হাতে নিলাম। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মোবাইলটা যখন হাতে নিচ্ছিলাম মনে হচ্ছিল খুব ভারী কিছু একটা তুলছি আমি হাত হাত দিয়ে। আচ্ছা তো মেসেজের দেখলাম ওয়ান নিউ মেসেজ, সেটা অন করলাম, মোবাইল কিন্তু অফ। হুম অন করার সাথে সাথে দেখলাম যে একটা বাংলা একটা এসএমএস এসছে, কাজটা ভালো করেননি। আচ্ছা কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সেটার কোন সেন্ডারের কোনো নাম্বার নাই সেখানে। আচ্ছা তো আমি ব্যাপারটাকে আমি আবার আবার দেখার জন্য যখন মোবাইলটা অন করলাম, হুম হুম অন করেও দেখলাম সেই মেসেজটা আছে আচ্ছা এবং সেন্ডার নাই, অ্যাবসেন্ট, সেন্ডারের কোনো নাম্বার সেখানে দেয়া নাই। তো এটা আমি যখন দেখলাম তখন কিছুটা ভয় পাচ্ছিলাম যে আমি কি আসলে ভুল করলাম ব্যাপারটা শেয়ার করে। পরে যেটা হলো যে আমি আবার নিজেকে নিজেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে না, হয়তো বা এটা হয়তো বা বাইরের কান্ট্রি থেকে যখন মেসেজ আসে মাঝে মাঝে এরকম হয়, এলোমেলো কিছু। হ্যাঁ just এটাকে আমি নর্মালি রেখে মানে নর্মালি চিন্তা করে শুয়ে পড়েছি। হুম পরের দিন রাতের বেলা চিন্তা করলাম, আবার আবার আমি এটা ব্যাপারটা দু একজনের সাথে শেয়ার করলাম, তো তারা বললো না এরকম তো হওয়ার কথা না। তখন আমি জাস্ট দেখানোর জন্য যখন মেসেজটা শো করব তখন দেখি ওই মেসেজটা নেই ইনবক্সে। বলে রাখা ভালো যে আমি কোনো এরকম কিছু করি নাই যে মেসেজটা মানে আমি ডিলেটও করি না বা এরকম কিছু করিনি। তো ওদিন রাত্রেবেলা যেটা হলো যে আমি চিন্তা করলাম যে ব্যাপারটা নোট রাখা উচিত, হুম হুম যেটা আপনাকে আমি নোটিস করব পরবর্তীতে। তো নোট রাখতে গিয়ে নোট রাখলাম আমি ডেট, একদম অথেন্টিক রাখার জন্য ব্যাপারটাকে আমি ডেটটা ফিক্স করে ডেটটা লিখে আমি নোট রাখলাম, সেরকম একটা মেসেজ এসছে আমার কাছে। তো রাতে অ্যাজ ইউজুয়াল ঘুমায় পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে যে প্যাডটাতে লিখেছিলাম, আমার হসপিটালের প্যাডের মধ্যে লিখেছিলাম, দেখি ওই প্যাডের মধ্যে ওই দুটো কাগজ নেই যে কাগজগুলোর মধ্যে আমি নোট রেখেছি। তো আমি কিছুটা থমকে গেলাম যে রাত্রেবেলা লিখলাম বাট সকালে দেখছি নাই, আবার সেই মানে আজগুবি এসএমএস। আর একটু ভয় পেলাম আমি, কিন্তু তবু তখনও আমি সাহস হারাচ্ছি না যে যে আবারও কিছু হতে যাচ্ছে, ওইটার কিছু মানে এখনো রেস্ট থেকে যাচ্ছে আমার মধ্যে, আমি এটা ভাবিনি তখনও। আমি ভাবলাম হয়তো রাতের বেলায় ঘুম থেকে উঠে আমি হয়তো পেজ ছিঁড়ে ফেলেছি। আমি আবারও ওদিন দুপুর বেলা জিনিসটা লিখে আর একটু সেফ কন্ডিশনে আমার ওয়ার্ড্রপের ভিতরে রাখলাম। রাতের বেলা ঘুমালাম। পরের দিন সকালে উঠে আবার সে চেক করতে গেলাম, দেখে আবারও সেই মেসেজের পেজগুলো নেই। যে তখন আমি কিছুটা মানে বুঝতে পারলাম যে সামথিং গোয়িং অন হিয়ার। হুম হুম তো আমি কিছু এটাকে আর না বাড়িয়ে, তো আমি তখন চিন্তা করলাম যে আমার মাথায় তখন আসছিল একটা জিনিস, যে যেহেতু কিছু একটা হচ্ছে আমার মধ্যে তাহলে আমি কেন পেছাবো। রাইট আমি যদি পিছিয়ে যাই আমি আরো ভয় পাবো এখন, বা আমি নিজেকে আরো হেরে যাবো নিজে নিজে। সো তখন আমি করলাম কি যে একটা মাথায় আমার একটা আইডিয়া আসলো যে আমরা অনেকে হয়তো বা জানি যে ফ্ল্যাশ, মোবাইল ফ্ল্যাশে অথবা ক্যামেরার যে ফ্ল্যাশ গুলো আমরা ইউজ করি সেগুলো অনেক সময় ডিটেক্ট করতে পারে অনেক কিছু। এরকম অনেক ঘটনা ঘটেছে যে ফ্ল্যাশের মধ্যে অনেক কিছু আসে। সরি। তো এরপরে যেটা হলো যে আমি ওই দিন রাত্রে চিন্তা করলাম আজকে আমি কিছু একটা করব যেটা দিয়ে আমি বুঝতে পারবো যেটা এটা কি রিয়েলি হচ্ছে নাকি এটা আমার অন্য কোনো সমস্যা হচ্ছে ব্যাপারটাতে। তো আমি আমার মোবাইলের যে ভিডিও অপশনটা আছে, ভিডিও অপশনটাকে অন করে রাত্রেবেলা একদম সেট আপ করে রেখে আমি ইচ্ছা করি কাগজটাকে প্যাডটাকে আমার যে চেয়ার আছে ওখানে যে সোফায় বসে আমি কাজ করি বেসিক্যালি, ওই সোফার সামনে টেবিলটার মধ্যে আমি সেই প্যাডটা রেখে রাত্রেবেলা ঘুমিয়ে গেলাম এবং মোবাইলের ফেসিংটা ছিল সেই চেয়ার এবং টেবিলের দিকে। দেখতে যাচ্ছি কি হয় সেখানে।
তো পরের দিন সকালে ঘুম থেকে খুব আর্লি উঠে আমি সাথে সাথেই দেখলাম যে পেজে কাগজগুলো আজকেও নেই। তখন আমি চিন্তা করলাম যে আমার তো ভিডিও অপশন, ভিডিও আমার ক্লিপস আছে, দেখি ভিডিওটার কি অবস্থা। তো রাসেল ভাই আমি মানে এখনো বলতে আমার ভয় লাগছে ব্যাপারটা, যে আমি জানি না যে এরপরে কিছু একটা হবে কিনা, বা এটা এরপরে কিছু হলে সেটা কতটুকু ভয়ানক কিছু হতে পারে। বাট আমি এটাকে বদার করছি না, না বদার করে আমি আপনাকে ব্যাপারটা বলছি, বা আপনার মাধ্যমে সবাইকে জানাচ্ছি ব্যাপারটাতে। প্রথম এক দুই ঘন্টার মধ্যে কিছু দেখতে পেলাম না আমি। ভিডিওটা জাস্ট একদম শুধু শুধু ব্ল্যাক, বাতাসে একটু একটু করে পেজ গুলো নড়ছে, তাছাড়া এমন কিছু নোটিস করিনি। জাস্ট 2 ঘন্টা পরে তখন দেখতে পেলাম সামওয়ান আমার ঘরের মধ্যে ঢুকছে, কিন্তু আমার দরজা কিন্তু লক করা। কেউ আমার ঘরে ঢুকছে, ঢুকে এসে অ্যাজ ইউজুয়াল আমার চেয়ারে বসলো। স্ট্রাকচারটা জাস্ট আমি আপনাকে এক্সপ্লেন করতে এইভাবে এক্সপ্লেন করবো যে একটা স্ট্রাকচার আসছে, বাট তোমার ড্রেকার যেহেতু অন্ধকার রুম, আমার একটা স্ট্রাকচার আসছে বাহির থেকে, ওই রাস্তার যেসব লাইট আছে, লাইটের ওই লাইট সোর্স থেকে যেটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখতে পাচ্ছি যে একটা স্ট্রাকচার এসে ঢুকে বসে আর পেজ দুটো নিয়ে আবার চলে গেল। তো এই ভিডিওটা আমি একবার রেখে আমি চিন্তা করলাম যে এটাকে সেভ, মানে এটাকে কালেক্ট করে রাখা উচিত, এবং সাথে সাথে আমি সেটাকে মেমোরি কার্ডে কনভার্ট করলাম এবং আপনার কাছে আজকে আমি দিয়ে গেছি। কিন্তু আমি রিকোয়েস্ট করছি, এটা আমার রিকোয়েস্ট ফর মাই ফ্যামিলি, যে এইটা অন্তত ডিসক্লোজ করাটা হয়তো বা আমি আর চাচ্ছি না। ওকে, আমি আমরা হ্যাঁ সেটা মানে আমরাও চাচ্ছি না, আমরা জানতেও চাচ্ছি না আসলে সেটা। ওকে, সো এই ছিল আপনার ঘটনা, রাইট? ওকে, সো আমরা সেকেন্ড ঘটনায় যাব, তার আগে বেশ কিছু এসএমএস এসছে, সেই এসএমএস গুলো পড়ে ফেলতে যাই। সচিন আমাদের শাহিন আমাদের চাঁদপুর থেকে লিখেছেন যে আমার একটা ঘটনা আছে, পাঠাবো কি? অবশ্যই পাঠাবেন, মানে আপনার ওয়েট করার কোনো কারণই নেই। লিখে ফেলুন আপনি আমাদের অ্যাড্রেসটি লিখে ফেলুন, bhuthfm@radioforty.fm। তুমি তৃষা লিখেছেন ময়মনসিং থেকে, ভাইয়া প্রতিদিন অনেক এসএমএস দিই, একদিনও পড়েন না, আজকে পড়েন প্লিজ। আচ্ছা, আজকে পড়ে ফেলেছি। রানা রিয়াদ গাজীপুর থেকে লিখেছেন যে স্টোরি কালেকশন আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোস, আর আমরা ভয় পাচ্ছি। স্টোরির ক্রেডিট তো গেল পুরোপুরি হচ্ছে যারা এসছেন এখানে ঘটনাগুলো শেয়ার করছে তাদের উপরে, ব্যাকগ্রাউন্ড মাসুম, মাঝখানে আমার অবশ্য এখনো পর্যন্ত কোনো ক্রেডিট পাইনি। সাইম আমাদের লিখেছেন নারায়ণগঞ্জ থেকে যে ডক্টর সাইম ইজ ব্যাক, ইয়াহু, এই তো মানে ইয়াহু বলে তো একটা ইয়ে হয়ে গেল, যতবার বলবো ততবার আপনি। যাই হোক, আমি মানে কোনো ধরনের কোনো কিছুকে স্পেশাল করতে চাই না, সেই জন্য বলি যে ডক্টর সাইম ইজ ব্যাক। সো ইয়াহু, হটমেল, জিমেল, ফেসবুক সবকিছু। আরিফা আমাদের লিখেছেন খুলনা থেকে যে রাসেল ভাই ভালো হবে না কিন্তু আমার এসএমএস না পড়লে। ওকে, পড়ে ফেলেছি। তামান্না অ্যান্ড শাওন আমাদের এসএমএস করেছেন হরিয়ান ইউনিয়ন হাউস রাজশাহী থেকে, খুব ভালো লাগছে তাদের। এবং আমাদেরকে সুধা এসএমএস করেছেন কাজীপাড়া থেকে যে রাসেল ভাই কেমন আছেন, মন ভালো নেই তবু ভূত এফএম শুনছি, মন খারাপ থাকুক আর ভালো থাকুক ভূত এফএম শুনতে কোনো আপত্তি নেই। রনি আমাদের লিখেছেন রনি মুন্নি হাজবেন্ড ওয়াইফ বরিশাল থেকে তারা আমাদের এসএমএস করেছেন। হাদি মনিসা আলমগীর শাহানুর রাজশাহী থেকে এসএমএস করেছেন, তারা কাদিরগঞ্জ থেকে এসএমএস করেছেন, খুব ভয় লাগছে তাদের। সাদিয়া লিখেছেন ফ্রম চিটাগং যে রাসেল ভাই কেমন আছেন, অনেকদিন পর ভূত এফএম শুনছি, কয়েকদিন, আচ্ছা কোনোদিন এসএমএস করিনি, এটা ফার্স্ট এসএমএস, প্রথম এসএমএসটা জীবনের প্রথম এসএমএস পড়ে ফেলেছি। আরফান খান আমাদের লিখছেন ভাই 3 ভাই মিলে ভূত এফএম শুনছি, আপনাদের 3 ভাইকে অনেক ধন্যবাদ। মাই নেম ইজ ফিহা, আই লাভ ভূত এফএম, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে ভালোবাসার জন্য। জিন মাসুম নেত্রকোনা থেকে লিখেছেন যে আমি জানতে চাচ্ছি জুজুর স্টোরিটা কবে হয়েছিল। জুজুর স্টোরিটা একদম আমাদের অনেকদিন আগে, সেটা সেকেন্ড এপিসোড ছিল, সো এটা অনেকদিন আগে এবং এটা মানে কামিং সুন আবার নতুন ভাবে। সো আপনারা প্রস্তুত থাকুন এবং সেটা এই মাসেই ইনশাল্লাহ আপনারা শুনতে পারবেন, মানে যে মাসটা শুরু হচ্ছে আর কি, এপ্রিলে আপনারা ইনশাল্লাহ শুনতে পারবেন, সো কোনো প্রবলেম নেই। আর মাসুক ময়মনসিং থেকে এসএমএস করেছেন, সামারা বসুন্ধরা থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন দিশা খুলনা থেকে, আমাদেরকে এসএমএস করেছেন তালহা, এছাড়াও
মনি সহ আরো অনেকে। আমরা সেকেন্ড ঘটনায় যাই। আমাদের সেকেন্ড গেস্ট, আপনার নামটা বলবেন প্লিজ। Hi, my name is Nafis. ওকে, আপনি এসছেন কোথা থেকে? Welcome to the পল্টন থেকে। সো আমরা আপনাদের ঘটনায় চলে যাই সরাসরি। that. আপনি একদম প্রথম থেকে শুরু করে দেন, যেভাবে আমরা সিরিয়ালি শুনেছি Okay. সেভাবেই। আচ্ছা, আমার এই ঘটনাটা হয় লাস্ট থার্সডে, আগে থার্সডে 23rd তারিখে। তো আমার বাবা নর্মালি এই মাসে চিলার জন্য বাহিরে যায়। তো আমি আমার মার সাথে সেদিন ঘুমাই। আমার মার রুম থেকে, এটা বলে রাখি যে আমার মার রুম থেকে তাকালেই আমাদের ডাইনিং রুমটা দেখা যায়। আচ্ছা, তো আমি নর্মালি লাইক অ্যাজ ইউজুয়াল ঘুমাইতে পারি। তখন লাইক স্প্রিং সিজন, তো আমার একটু গরম লাগে। তো ঘুম থেকে আমি ভেঙে যায়, আমার ঘুম গরমের কারণে। তো ঘুম ভেঙে যাওয়ার পর আমি উঠে এসিটা ছাড়ি। এসি ছেড়ে আমি একটু অপেক্ষা করি ঠান্ডা হওয়ার জন্য। দেন ফ্যানটা অফ করে আমি আবার ঘুমিয়ে পড়ি। তো আমার ঘুম এগেন লাইক ভেঙে যায়। and তখন টাইমটা হচ্ছে 3:39 এক্সাক্ট 3:39। সব লাইক আশেপাশে কোনো শব্দ নাই, জাস্ট আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমার ডাইনিং রুম থেকে আমি একটা আওয়াজ পাই, যেটা হলো লাইক রেস্টুরেন্টে যেভাবে স্পুন আর ফোর্ক দিয়ে খাওয়ার সময় যে প্লেটে যে একটা টুংটাং করে একটা আওয়াজ হয়, ঠিক ওই সাউন্ডটা। ওই সাউন্ডটা খুব ভালোভাবেই হয়। অলসো ওই সাউন্ডের সাথে আমি দুইটা মানুষের কনভারসেশনে আওয়াজ পাচ্ছি, লাইক গার্লস, এটা মহিলা। তো আমি প্রথমে ভাবি ওটা আমার ফ্যামিলি মেম্বার্স হবে। তো ফ্যামিলি মেম্বার্স হবে, তো আমি ওইটা ভেবে লাইক আমি আমার নিজেকে স্যাটিসফাই করি যে হতেও পারে। তারপর আমি ভেবে দেখি যে নাও হতে পারে। তো আমি একটু উঠে বসে জিজ্ঞাসা করি, জোরে জিজ্ঞাসা করি ওই রুমে কে। কেউ কোনো সাড়া দেয় না। দ্বিতীয়বার আমি আবার জিজ্ঞাসা করি, দিস টাইম আমি একটু জোরেই বলি। আমার জোরে বলার কারণে আমার পাশে আমার মা ঘুমানো থাকে, সে একটু উঠে যায়। তো উঠে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি বলি কিছু না। সে পুরোপুরি উঠে না, শি ওয়াজ লাইক স্লিপ টকিং। তো পরের বারও আমি যখন জিজ্ঞাসা করি রুমিকে, কোনো সাড়া নেই, নো রিপ্লাই, স্টিল লাইক ওই সাউন্ড হচ্ছে। আমি ওই মানুষের কনভারসেশন আওয়াজটা শুনছি। তো ওই আওয়াজ শুনে আমি স্টিল লাইক নিজেকে বলি যাচ্ছে হয়তো আমার ফ্যামিলি মেম্বার্স হবে। তো আমি ঘুমাই পড়ি। আবার আমার ঘুম থেকে আমি আবার জেগে যাই। দ্যাট টাইম ইট ওয়াজ লাইক 3:49। Again, like, but this time যে সাউন্ডটা হয় ওটা হচ্ছে লাইক ওই প্লেট অথবা যাই ছিল ওগুলো ধোয়ার আওয়াজ হয়। ভালো করেই লাইক আমি আওয়াজটা পাচ্ছিলাম। কোনো কনভারসেশন ছিল না এবারে, বাট জাস্ট ধোয়ার আওয়াজ। তো এবারে আমার ভিতরে একটা জাস্ট একটুখানি একটু ভয় কাজ করে আমার। তো ওই আওয়াজ হওয়ার সাথে মানে যখন হচ্ছিল তখনই লাইক আমার পাশে যে আমার জানালাটা, ওইখান থেকে আমি একটা নকিং এর আওয়াজ পাই। নকিং এর আওয়াজটা পাওয়ার পর লাইক আমি পর্দাটা একটু অল্প করে একটু সরাই, জাস্ট দেখার জন্য কি হতে পারে। সরিয়ে দেখি কিছুই নেই। ওইটা হওয়ার পর আমি পর্দাটা ভালো করে মানে একটু বেশি করে বলবো খুলি, লাইক নাথিং ওয়াজ দেয়ার। আমি পর্দাটা আবার লাগাই দিই। সেকেন্ড টাইম আবার আওয়াজ নেই, নকিং, থাই গ্লাসের মধ্যে কেউ নক করছে। এবারে আমি আবার পর্দাটা সরাই, yet nothing was there. থার্ড টাইম এগেন যখন আমি আওয়াজটা পাই, আমি পর্দাটা না সরিয়ে আমি গ্রিলের মধ্যে একটা জোরে একটা বাই দিই হাত দিয়ে। তো এরপরে আর নকিং আওয়াজটা হয় না। নকিংটা থেমে যায়, বাট স্টিল ওই ডিশ ওয়াশিং আওয়াজটা হয়। তো আমার ভিতরে খুব ভালোভাবেই ভয় কাজ করে। আমি পরে দোয়া পরে ঘুমিয়ে পড়ি। সকাল যখন হয় আমি উঠে ফার্স্ট অফ অল আমার মাথা আর কিছু কাজ করে না, আমি জাস্ট আমার ফ্যামিলি মেম্বার্সদের গিয়ে জিজ্ঞাসা করি। আমি প্রথমে আমার ছোট বোনকে জিজ্ঞাসা করি, কারণ ওর পরীক্ষা ছিল। তা আমি ভেবেছিলাম যে হয়তো ও হতে পারে। গিয়ে ওকে জিজ্ঞাসা করে দেখি না, ও বলে না, আমি উঠিনি। দেন আমি আমার বড় বোনকে, মেজ বোনকে, সবাইকে জিজ্ঞাসা করি।
সবাই বলে যে না, কেউই রাত্রেবেলা উঠে নাই, সবাই they were in deep sleep, so I was the only one hearing those sounds. Okay, তো এই ঘটনাটা আমি কেন আপনাকে বলতে বললাম তার কিছু একটা কারণ আছে। অনেকদিন আগে আমি এটা ভূত এফএমে শেয়ার করেছিলাম, অনেকে এখন আছেন যারা এই ঘটনাটা হয়তো তখন শোনেন নাই। আমি কোনো একদিন অফিস থেকে বাসায় ফেরার সময় ঠিক কাছাকাছি এরকম একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে ঠিক এরকম না, এত ভয়ের কিছু না। তো আমি যেটা হয়েছে যে অফিস থেকে বাসায় ফিরেছি, আমার বাসায় তখন কোনো ফ্যামিলি মেম্বার কেউ ছিল না, এবং পুরো ফ্ল্যাটটা ফাঁকা ছিল। তো আমি অফিস থেকে ফেরার পরে নিচে যখন দাঁড়ালাম, দাঁড়িয়ে যখন আমি মানে উঠতে যাচ্ছি, সিঁড়ি দিয়ে জাস্ট উঠতে যাচ্ছি, সেই সময় লোডশেডিং শুরু হয়ে গেল এবং ভেতরটা একদম পুরোপুরি অন্ধকার, ভয়াবহ অন্ধকার। আমি একটু ভয় পাচ্ছিলাম যে উঠবো কি উঠবো না, এরকম একটা সিদ্ধান্ত নিতে পারছিলাম না আসলে, যে যাওয়াটা কি ঠিক হবে নাকি ভেতরে ঢোকাটা কি ঠিক হবে, নাকি এখন একা একা আসলে কি সামলাতে পারবো, এখন কি আসলে ওখানে যে চার্জারটা খুঁজে বের করতে পারবো, নাকি আমার নিচেই ওয়েট করা উচিত। বুঝতে পারলাম যে লোডশেডিং যদি হয়, গরমের দিন যেহেতু 1 ঘন্টা তো লেগেই যাবে, কারণ 1 ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে থাকা এত রাতে, এটাও খুব একটা আজব ব্যাপার। তো আমি ফাইনালি উঠেই গেলাম আর কি। উঠে যাওয়ার পর যখন নিজের দরজার সামনে দাঁড়ালাম, চাবিটা ঘোরাতে যাব, ঠিক তার আগ মুহূর্তে আমি ঠিক এতক্ষণ যে ঘটনাটা আপনি বললেন সেরকম একটা ঘটনা শুনলাম, যে ভেতরে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে ডাইনিং টেবিলে সবাই বসে খাওয়া দাওয়া করছে। আমি এরকম একটা সাউন্ড পেয়েছিলাম যে কেউ চাচ্ছে, কাউকে ডিশ থেকে কোনো কিছু একটা কিছু উঠিয়ে দেওয়া হচ্ছে। হাসিটা সেরকম কোনো কিছু শুনিনি, বাট সব জিনিসপত্র মুভ করছে এরকম একটা শব্দ শুনতে পেয়েছিলাম, যে কেউ মানে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে বাসায় অনেক গেস্ট আছে। আমি জানি যে বাসায় কেউ নাই, শুধুমাত্র সেই দিনই যে কেউ নাই না, তার 2 দিন আগেও কেউ ছিল না এবং আগামী 2 দিনেও কেউ আসবে না। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে ভালোভাবে শোনার চেষ্টা করলাম যে কি হয়। তো আমি যেটা হলো যে ভেতর থেকে আসলে ওইরকম টুংটাং আওয়াজ শুনলাম, পানি ঢালার শব্দ, চামচ নাড়ার শব্দ, কোনো কিছু উঠিয়ে দেওয়ার শব্দ, খাবারের শব্দ কোনো কিছু পাইনি। তো আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিনি ওটাতে, চাবিটা আস্তে করে বের করে নিয়ে আমি নিচে চলে গিয়েছিলাম এবং নিচে যাওয়ার কিছুক্ষণের মধ্যে, ঘন্টাখানেক আমাকে ওয়েট করতে হয়নি, কারেন্ট আসলো এবং আমি সঙ্গে সঙ্গে আবার উঠে গেছি। উঠে গিয়ে তারপর দরজা খুলে দেখছিলাম ভেতরে কোনো সমস্যাই নাই, ভেতরে কোনো কিছু নাই। কিন্তু আমার খুব অদ্ভুত লেগেছিল, আমি কয়েকবার অনেকক্ষণ পর্যন্ত ভালোভাবে পরীক্ষা করে ভালোভাবে দেখে নিয়েছি এবং বুঝতে চেষ্টা করছি যে আমি যা শুনছি তা ঠিক কিনা। আমার এটা ভুল হওয়ার কথা না। আমি আমার খুব কাছের মানুষটা জানে, তাদেরকে আমি এই ঘটনাটা বলেছি এবং আপনাদের সাথেও একবার শেয়ার করেছিলাম, যতদূর মনে পড়ে। আমি মানে খুবই অবাক লেগেছিল আমার, যে এরকম সাউন্ড, এরকম ভুল হওয়ার কথা না। আমার বাসায় কেউ নাই আমি জানি, এবং আমার মানে প্লেট নাড়ার মতো কেউ নাই। তো এই ঘটনাটা আপনার কাছে শুনে আমার কাছে ওই জন্য খুব অবাক লাগলো যে এরকম ঘটনা আপনার সাথে করেছে। আমি জানি না আসলে সেদিন আমার কি হয়েছিল, আমি পুরোপুরি সেদিন ঘাবড়ে গিয়েছিলাম এবং তারপরে বুঝতে পারছি যে সারাটা রাত আমাকে ওই বাসাটায় একা থাকতে হয়েছিল। তখন আমি বুঝতে পারছি যে ভূত এফএম শোনার পরে যাদের একা থাকতে হয় তাদের কত ধরনের সমস্যা হয়। আমি সাধারণত যখন দেখি যে কেউ বলে যে ভূত এফএম শোনার পরে কোনো একটা প্রবলেম হয়েছে, তখন সেই প্রবলেমগুলোকে আমি প্রধানত নাকচ করে দেওয়ার চেষ্টা করি, কারণ এরকম একটা ঘটনা শোনার পরে জানালায় আওয়াজ, খাটের নিচে কারো নিঃশ্বাসের শব্দ, মশারির ভেতরে কোনো হাত, তারপরে হচ্ছে গলার ওপরে কেউ গলা টেপার চেষ্টা, এই সমস্ত আজগুবি ঘটনা কিন্তু ঘটতেই পারে। যদি এটা হচ্ছে আপনি একদম আজকে রাত্রে যদি ঘটে, তাহলে অস্বাভাবিক কিছু হবে না। আপনি আজকে রাত্রে চোখ খুলে হঠাৎ করে আপনার মতো কাউকে দেখতে পারেন। আপনি আজকে রাতের চোখ খুলে আপনার জিনিসপত্র, আপনি যেখানে শুয়েছিলেন, আপনি আপনার খাটটাকে ছাদেও আবিষ্কার করতে পারেন। একদম একদম চমকাবেন। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের কিছু SMS রয়েছে। নাসিফ আমাদের ঢাকা থেকে লিখেছেন, তিনি একা শুনছেন। দীপু চিটাগং থেকে লিখেছেন যে আমাদের SMS কি তুমি দেখো না, আপনার কি মনে হয়? আমাদেরকে আরিয়ান নিকিতা লিখেছেন ফ্রম নারায়ণগঞ্জ থেকে, যে আমার ছোট ভাইকে নিয়ে ভূত এফএম শুনছি, ভয় লাগছে। হিমেল শ্যামলী থেকে লিখেছেন আই লাভ ভূত এফএম বাট অল্প অল্প ভয় লাগছে, সো প্লিজ। আচ্ছা তারপরে কি লিখেছেন আমি ঠিক বুঝতে পারিনি আর কি। আমাদেরকে লিখেছেন অপু, তারপর র্যাপেল, এরা সবাই গাজীপুর থেকে আমাদের SMS করেছেন এবং তারা আমাদের সাথে রয়েছেন, শুনছেন আমাদের ভূত এফএম। আমাকে রনি লিখেছেন, আমি চিটাগং থেকে লিখছি, চিটাগং থেকে চিটাগং থেকে লিখছি, কিন্তু আমি বুঝলাম না যে চিটাগং থেকে, তারপরে লিখেছে যে ঢাকা থেকে ভূত এফএম। আচ্ছা, মায়া ঢাকা থেকে ভূত এফএম শুনছে, তার মানে তিনি চিটাগং থেকে শুনছেন, মায়া ঢাকা থেকে শুনছেন, কিন্তু দুজন একসঙ্গে শুনছেন, সেটা বোঝাতে চেয়েছেন। বাহ, চমৎকার, সমস্ত বাংলাদেশ এক হয়ে গেছে। আমাকে বিরাজ SMS করেছেন,
আচ্ছা, এটা হচ্ছে আমরা সবসময় বলি না যে রেডিও ফুর্তি বৃহত্তম নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের কারণে এই সমস্যা, এই সুবিধাটা হয়েছে এবং সবাই একসঙ্গে আমরা ভূত এফএম শুনতে পাচ্ছি। হৃদয় আমাদের লিখেছেন, এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে অনেক এসএমএস করেছেন ফ্রম লালবাগ, এছাড়াও মিনহাজ আমাদের এসএমএস করেছেন। তো আমরা পরবর্তী ঘটনায় যাব। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের এসএমএস পাঠাতে পারেন। এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সত্যি অনেকগুলো এসএমএস করেছেন, সুতরাং এসএমএসটা পড়তে হচ্ছে। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আজকে এতগুলো এসএমএস করলাম, একবারও পড়লেন না ভাই, এই যে পড়ে ফেললাম। আমরা পরবর্তী ঘটনায় যাব, তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি। স্ট্রেট ইন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM on my Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা যারা এসএমএস পাঠাচ্ছেন তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে এসএমএস করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840। আবার আমাদের পরবর্তী গেস্টের কাছে আমরা চলে যাচ্ছি। আপনার নামটা একটু বলবেন প্লিজ। Hello listeners, I am Mehdi Hassan Russell. I study from IIUC. ওকে, আমার সরাসরি ঘটনা নিয়ে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার আঙ্কেল থেকে শোনা একটি ঘটনা। ঘটনাটা এখন থেকে 20 থেকে 25 বছর আগে হয়ে যাওয়া একটি ঘটনা। তো ওই সময়টায় আমার আঙ্কেল আর ওনার একটা ফ্রেন্ড একটা বাসায় ভাড়া থাকতো। আমি রাসেল ভাই আগে ওই ফ্রেন্ডটার বিবরণটা দেই। ফ্রেন্ডটা ওনারা দুজন একই গ্রামের ছিল, তো ওনার মোটামুটি অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। তো একই বাসাতে তো ওই ফ্রেন্ড একটু হুজুর টাইপের ছিল। আচ্ছা আমার আঙ্কেল বলছিল যে উনি নাকি জিন ভূত এগুলো বশ করতে পারতো, আচ্ছা আচ্ছা এরকম ছিল। তো একদিন কোনো এক কারণে ওই ফ্রেন্ডটা মারা যায়। তখন কমিউনিকেশন সেক্টরটা এত ডেভেলপ ছিল না যে তাৎক্ষণিক আর কি খবরটা দেয়া যাবে দেশে। তো আমার আঙ্কেল মনে করলো এখন যদি চিঠি পাঠাই তাহলে দেখা যাবে যে আজকে না গিয়ে কালকে সকালে চলে যাবে। তো লাস্টটা এতক্ষণ রাখা ঠিক না, আমি একটা কাজ করি লাস্টটা নিয়ে বাড়িতে চলে যাই। তো এটা ভাবার পর আঙ্কেল ঠিক করলো ওই সময়টায় কোনো এক কারণে অ্যাম্বুলেন্স না পেয়ে একটা পিক আপ ভ্যান ভাড়া করলো। আচ্ছা ভাড়া করে সবকিছু রেডি টেডি করে লাস্টটা উঠাতে দেখা গেল যে রাতের 8টা বেজে গেল। তো ওনার গ্রামটা ছিল কুড়িগ্রামে একটু পরে, যেতে যেতে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা লাগতো। তো ওনারা সুন্দরভাবে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করতে করতে যেটা হলো যে অনেক রাস্তা ইজিলি কিছু দূর চলে গেল, অনেক দূরে চলে গেল। তো রাত যখন 2টা কি 3টা, ওই সময়টায় যেটা হয় যে হঠাৎ করে দেখলো যে ড্রাইভার আর কি ফার্স্টে খেয়াল করলো যে ওনার গাড়ির সামনে দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে। তো ড্রাইভার আর আমার আঙ্কেলরা একটু মোটামুটি একটু আঁচ করতে পারলো যে লাশের যে গাড়িগুলো আছে ওইগুলোর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। তো এটা ইয়ে করে ড্রাইভার করলো কি স্পিড একটু বাড়িয়ে দিল। তো বাড়িয়ে দেওয়ার পর রাস্তা অনেকক্ষণই চললো গাড়িটা। কিছু দূর যাওয়ার পর যেটা হলো যে গাড়িটা আর কি স্পিড কমে যাচ্ছে, যে গাড়িটার ক্যারিয়ার কি বেড়ে যাচ্ছে। দেখা গেল রাস্তায় আমি বলি যে নর্মাল যে গাড়িগুলো থাকে এগুলোর যে ধারণ ক্ষমতা থাকে এর থেকে যদি ওভারলোড হয় তাহলে দেখা যায় যে গাড়িটা একটু স্পিডটা কমে যায়। আচ্ছা তো ওই সময়টা দেখা গেল এমন যে মাত্র গাড়ির ভিতরে 3জন মানুষ, আমার আঙ্কেল, ড্রাইভার আর একটা হেল্পার আর রাস্তা। কিন্তু দেখা গেল ওখানে এত ভার হইতেছে যে গাড়িটার স্পিড অনেক কমে যাচ্ছে, যে ওই বাসের উপর আরো অনেক কিছু আর কি উঠছে এমন লাগতেছে। তো এটা দেখার পর আঙ্কেলে কিছু না করে পিছের দিক তাকালো। যখন ওইখানে লুকিং গ্লাসের দিকে তাকালো তখন যে জিনিসটা দেখে ওটা দেখে আঙ্কেল অনেক ভয়ানক একটা জিনিস দেখে। এটা দেখে চিৎকার করে। চিৎকার করার পর যেটা হয় যে ড্রাইভার তো দেখতে পারে না, হেল্পারও সাথে সাথে পিছে দেখে। যেটা দেখে সেটা হলো লাশটা উঠে বসে গেছে এবং উঠে বসে নিজের হাত নিজে খাচ্ছে। এটা দেখার পর আমার আঙ্কেল সেন্সলেস হয়ে যায়। তো ড্রাইভার আর গাড়িটা থামায়নি, উনি গাড়িটা আরো স্পিড বাড়িয়ে দেয়
কিছু দূর সামনে যেতে দেখতে পায় যে এতক্ষণ দেখতেছিল কিন্তু কুকুর, শুধু কুকুর গাড়ির সামনে দিয়ে হাঁটতেছিল, বাট এখন দেখতে পাচ্ছে যে গাড়ির সাইডে যে রাস্তাটা আছে ওই স্থানের যে গলা কাটা কুকুর দাঁড়িয়ে আছে, এমন যে রক্ত পড়তেছে এমন দেখতে পায়। দেখার পর ওরা দোয়া কালাম পড়তে থাকে, করতে গাড়ির স্পিড তো বজায় রাখে। যাওয়ার পর অনেক দূর যাওয়ার পর একটা যে অয়েল যে নেয় পাম্প গুলো আছে ওইগুলো পায়। পাওয়ার পর গাড়িটা ওখানে থামায়। থামানোর পর কি ওই সময়টা আর কি আঙ্কেলকে পানি টানি দিয়ে সেন্সে আনা হয়। সেন্সে আনার পর যেটা হয় যে তিনজন মিলে লাস্টের দিকে সাহস করে ওই জায়গায় লোক ছিল ওদের ডাক দিয়ে দেখতে যায়। দেখতে গিয়ে যেটা দেখে, আমি রাসেল ভাই বলি, লাশটা ছিল যেটা আনছিল সেটা ফুললি একটা লাশ ছিল, ডেড বডি ছিল। আর যখন তারা লাস্টে দেখতে পায় পুরো লাস্টের যে কাফনে কাপড় ছিল পুরো রক্তে ভরা, একটা হাত নেই। তো এটা দেখে তারা খুবই ভয় পায় এবং আজানের আগ পর্যন্ত ওই জায়গায় থাকে। তো আজান দেওয়ার পর তারা লাশটা নিয়ে চলে যায়। চলে যাওয়ার পর ওই সময়টা আজানের পড়ার কোনো সমস্যা হয়নি, তারা গ্রামে নিয়ে যায়। গ্রামে নেওয়ার পর সবাইকে একটা ডিসকাস করে। ডিসকাস করার পর হুজুর টুজুরকে বলার পর হুজুর এটা করে যে যখন জানাজা পড়াতে যায় তখন দেখা যায় যে তাদের দিকে ঠিকই আছে, সবকিছু ঠিক, ওয়েদার ঠিক, বাট যখন জানাজাটা শুরু করছে তখন হঠাৎ করে কোথা থেকে যিনি বাতাস আসতেছে, যে কাফনের কাপড় যেটা আছে ওটা দেখা যায় যে উড়ে ফেলতেছে, কাফনের কাপড় থাকতে পারতেছে না। তো এমন করার পর অনেক কষ্ট করে আর কি জানাজাটা দেওয়া হয়। দেওয়ার পর কবর টবর দেওয়া হয়। এরপর যে ঘটনাটা ঘটে, কবর দেওয়ার পর আমার আঙ্কেল বাড়িতে ফিরে আসে। পরে যে ঘটনাটা শুনতে পায় যে ওই সময় ওর লাশ কবর দেওয়ার কিছুদিন পরে যে কবরের পাশ দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছিল, কবরের পাশে দেখলো, কবরের বাইরে দেখলো যে ওই লোকটার ফেসে একজন লোক বসে কাঁদতেছে। তো এটা দেখে ওনারা ভয় পায়, সবাইকে শেয়ার করে। এরপর থেকে এখন পর্যন্ত নাকি যে রাতের দেখা যায় যে 10টা 12টা বা গ্রামের যেখানে আছে কুড়িগ্রাম ওইখানে দেখা যায় যে রাত 10টা 11টা বাজে, অনেক রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে টুমে যায়। তো ওই সময় রাত 10টা 11টা বা 12টার দিকে যে যায় ওই রকম কিছু একটা ফেস করে। ওকে, অনেক ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। জাহিদ আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, এবং আমাদের মামুন নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন হৃদয় জয় রানা মুন্সিগঞ্জ থেকে, সুজন আমাদের মিরপুর থেকে এসএমএস করেছেন, এবং তিনি বাথরুমে যেতে পারছেন না তাই লিখেছেন। আচ্ছা, আমাদের কিছু করার নাই আসলে, মানে আমাদের সাধ্যের মধ্যে কোনো কিছু নাই আর কি। আচ্ছা, তারপরে লিখেছেন আমার নাম দুর্জয়, তিনি টঙ্গী থেকে আমাদের লিখেছেন, এবং তিনি একা একা ভূত এফএম শুনছেন, খুব ভয় পাচ্ছেন। হ্যালো রাসেল ভাই, আমি রুবেল খুলনা থেকে লিখেছেন, এবং আমাদেরকে আজগর এসএমএস করেছেন, আমরা দুই বন্ধু ভূত এফএম শুনছি। মৃদুল যাত্রাবাড়ি থেকে এসএমএস করেছেন, আমার এসএমএস একটাও পড়া হয় না, একদম ভুল কথা পড়ে ফেললাম আপনার এসএমএস। রায়হান আমাদের পঞ্চগড় না আমাদেরকে হচ্ছে নরসিংদী থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে আমি 100টা এসএমএস করেছি, একটাও পড়া হয়নি। তার মানে আপনি ভূত এফএমের প্রথম থেকে এসএমএস করছেন, আজকে কিন্তু 100টা এসএমএস আপনার আসে নাই, অবশ্যই প্রশ্নই আসে না আর কি। আমাদের এসএমএস করেছেন পাগলা ভূত, এসএমএস করেছেন আমাদের রিজওয়ান, এসএমএস করেছেন আমাদেরকে ভেইজ, এসএমএস করেছেন আমাদেরকে মিলি, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে এম জে আলম সহ আরো অনেকে। যারা এসএমএস করতে চান এই মুহূর্তে তাদেরকে বলবো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা ডক্টর সাইমের কাছে নেক্সট ঘটনাটার জন্য বলবো। ভাই আমি ঘটনাটা রিসেন্টলি 4-5 দিন আগে ঘটেছে। তো রাসেল আগে একটা কথা বলতে চাই যে মৃত্যু কিন্তু আমাদের স্বাভাবিক, সবার জীবনে মৃত্যুটা আসবে। আর আমরা ফ্রম রিলিজিয়াস ভিউ থেকে দেখি যে আমরা জানি যে মৃত্যুর সময় আজরাইল আসেন, এসে যান কবজ করে নিয়ে যায়। তো আমি নিজ থেকে মাফ চেয়ে নিচ্ছি, নিজের কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি এই জন্য এই ঘটনাটা শেয়ার করার জন্য। 3-4 দিন আগে একটা পেশেন্ট আসে আমাদের কাছে, খুব ডিবিটেলেস পেশেন্ট, একদম মানে 3-4 মাস কোনো ট্রিটমেন্ট পায়নি এরকম একটা পেশেন্ট, যা খুব অবহেলিত ভাবে একটা পেশেন্টকে রাখা ছিল। সেই পেশেন্টটা আসে লাস্ট আমাদের হাসপাতালে ভর্তি হয় সকালে এসে।
তো পেশেন্টকে আমি প্রথম দিক থেকে পেশেন্টের লোকজনকে কাউন্সিলিং করতে ইচ্ছিলাম যে পেশেন্ট অবস্থা খুব ভালো না, যে কোনো সময় এক্সপায়ার করতে পারে। তো ওনারাও মোটামুটি মেন্টালি প্রিপেয়ার। তো একটা জিনিস বলি রাসেল ভাই, যে ওনারা প্রিপেয়ার। আমাদের কাছে অনেক পেশেন্টরা আসে অযথাই হাওমাও করে কান্নাকাটি শুরু করে দেয়, খুব বেশি ইমোশনাল হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়। পেশেন্টের লোকজনগুলো খুব খুবই রিলিজিয়াস, তারা সবকিছু মানতে রাজি আছে, কোনো সমস্যা নেই, তারা খুব আল্লাহ বিল্লাহ করেন, এটা বোঝা যায়। তো আমি দেখছিলাম যখনই কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যখনই পেশেন্টের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তখনই তারা যে কোনো একটা সূরা পড়ছে, কানে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এরকম। তো ঘটনাটা ওই সারাদিন এভাবে দোদুল্যমান ভাবে যাচ্ছে। রাত্রে আমি বলে রেখেছি যে যদি কোনো প্রবলেম হয় আমাকে ডাক দিন, আমি আসবো। তো এই কয়েকদিন কিন্তু প্রচন্ড গরম যাচ্ছিল। আর ওই দিন রাত্রের পর থেকে অসম্ভব বাতাস আমার রুমে যাচ্ছে, অসম্ভব বাতাস আমি পাচ্ছি আমার রুমে। তো আমি রাতে শুয়ে পড়েছি, ঘুম ঘুম আসছে, হঠাৎ করে বাইরে থেকে নখ আসলো একটা। স্যার একটু আমার আপনার অবস্থা ভালো না, ছেলেটা বললো। উঠে গেলাম আমি, যাওয়ার পর দেখি যে একজন সাদা একটা পাঞ্জাবি বলা একজন লোক দাঁড়িয়ে আছেন, পেশেন্টের মা দাঁড়িয়ে আছেন, আর ছেলে দুটো বসে আছে বাবার পাশে। তো আমি রাউন্ড দেওয়ার সময় নোটিস করিনি যে পাঞ্জাবিওয়ালা লোকটা যে ছিল। তখন আমি নোটিস করিনি, ঘুম ঘুম চোখে গিয়েছি। তখন এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কি হচ্ছে, কি হবে। প্রেশার মেপে দেখলাম 30/20। আমি একদম মানে কোয়াইট, আমি মানে জেনেই রাখছি যে পেশেন্টে কিছুক্ষণ পর এক্সপায়ার করবে, তো আমি এটার জন্য প্রস্তুত। প্রেশার মেশিন লাগিয়ে রেখেছি, আমি দেখছি যে কি হয়, জাস্ট অবজার্ভ করার জন্য যে কি হয় লাস্টের দিকে, পেশেন্ট একটা মানুষ মারা যাওয়ার সময় কি অবস্থাটা হয় তখন। তো দেখলাম যে প্রেশার ফল করছে, কিন্তু তার পালস ভালো, সবকিছু ভালো আছে, প্রেশারটা আস্তে আস্তে ফল করছে। তো আমি পেশেন্টের ওয়াইফ যে জোরে জোরে সূরা ইয়াসিন পড়ছে, একদম উনি মুখস্থ পড়ছে। তার বোঝা যাচ্ছিল যে আসলে যে ওনারা খুব পায়াস বা খুব রিলিজিয়াস মাইন্ডেড। ছেলে দুটো কোনো কান্নাকাটি না করে কানে কানে জোরে জোরে করে কলিমা তাইবা পড়ছে। মা বলতেছে জোরে জোরে করে পড়ো, কান্নাকাটির দরকার নেই, জোরে জোরে করে পড়ো। আমি দেখলাম যে হঠাৎ করে প্রেশারটা আবার বাড়া শুরু করলো। তো ওই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দরজাটা খোলা ছিল, আমি তো ঢুকেছি রাত্রেবেলা, দরজাটা খোলা ছিল। বুড়া লোকটা আস্তে আস্তে বের হয়ে গেল রুম থেকে বের হয়ে সে চলে গেল। তো আমার মাথায় কাজ করে নাই যে আমি হয়তো বা মহিলারই ভাইটাই হয়তো বা কেউ এরকম, যে নোটিস করার দরকার নেই ব্যাপারটা। তা আমিও বলছি ঠিক আছে, কোনো সমস্যা হলে আবার ডাক দিয়ে আমাকে। লোকটা চলে গেল। তো আমি রুমে গেলাম, আবার রুমে গিয়ে বসে আছি কিছুক্ষণ, ভাবতেছি যে আসলে কি হয়, আবার কখন ডাক পড়ে, সেজন্য আর আমি শুতে যাচ্ছি না, ওয়েট করছি যে আবার ডাক পড়বে হয়তো কিছুক্ষণের মধ্যে। তো দেখছি আমি রাস্তা দিয়ে, আমার সামনেতে হাসপাতাল থেকে বেরোলে আমার সামনেই রাস্তা দিয়ে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে। একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, কুকুর ডাকছিল, প্রচন্ড রকমের শব্দ করে কুকুর ডাকছিল তখন। এই জিনিসটা কিন্তু আমি শুনেছি যে যখন কোনো সুপার ন্যাচারাল কিছু যে কেউ আমরা কিন্তু মানুষের চোখে আমরা দেখতে পাই না, আমরা এতটাই পাপি যে আমাদের চোখে অনেক কিছু ধরা পড়ে না, বাট ওগুলো ওই কুকুররা কিন্তু অনেক কিছু নোটিস করতে পারে। কুকুরের চোখে অনেক কিছুই ভাসে। দেখা যায় অনেক সময় গরুস্থানের সাইড দিয়ে কোনো কুকুর গেলে হঠাৎ করে চিৎকার করে ওঠে, তারা যখন শাস্তিটা দেখতে পারে, কবরের শাস্তিটা। তো কুকুরগুলো চিল্লাচিল্লি করার সময় আমি হঠাৎ করে আমার মনে হলো যে হয়তো বা কিছু একটা। তো আবার ভাবতেছি যে হয়তো বা নিচে কোনো ছেলে মেয়ে হয়তো ডিস্টার্ব করতেছে, রাস্তায় হাঁটতেছে, এই জন্য হয়তো বা এই করছে। এই তো আবার দেখছি লোকটা ঢুকছে। এবার আমি আগে গিয়ে যাওয়ার সাথে সাথে দেখি ওখানে পেশেন্টের অবস্থা ওরকমই বসে আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা কন্টিনিউয়াসলি তারা রিসাইড করছে, কোরআন রিসাইড করছে, যে যা পাচ্ছে সূরা রিসাইড করছে। ওই লোকটা আসছে না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনাদের সাথে হুজুরকে? বললো যে হুজুর কই দেখছেন আপনি? বললো এই যে মাত্র যে ওনার পায়ের দিকে দাঁড়িয়ে ছিল, হুজুরটা কে?
না হুজুর তো বলে কেউ তো না, আমরা তো এই 2 ছেলে আর মা, এই 2 জন, আমরা এই রোগী মারা যাবে এটা আমরা নিয়ে যাওয়ার জন্য চিন্তা করতেছিলাম। আপনারা তো বললেন যে ভর্তি করে রাখি, যতটুকু চেষ্টা করার করবো আমরা। তখন আমার মনে সন্দেহ হলো যে তাহলে কি উনি কি কিছু একটা করতে আসছে, উনি কি কিছু করলো যেটা আমার চোখে ভাসলো মাত্র। তো আমি আবারও ভয় পেয়ে, এখন মানে কিছুটা ভয় পেয়ে আমি আবার গিয়ে আমার সবসময় হাতের মধ্যে লাইটারটা রাখছি। নিজের ভয়ে কাজ করছে কি, আমি স্লাইডিং যে জানালাটা আছে সেটা বন্ধ করে দিলাম। এরপরে দেখলাম যে ওই লোকটা আসেনি। আচ্ছা, আরো ঘন্টা খানেক বাদে আবার আমি আমি লক্ষ্য রাখছি যে রাস্তা দিয়ে কাউকে দেখা যায় কিনা। ঘন্টা খানেক বাদে লোকটাকে আবার আসতে দেখলাম আমি। তো আমি তখন ইকুয়েশন করছি যে হয়তোবা তাহলে এখন হয়তোবা কিছু একটা ঘটবে। কিন্তু আমি সাহস জুগিয়ে ঘর থেকে বের হয়ে চেক করব দাঁড়িয়ে, এর আগে বিশাল একটা শব্দ হলো আমার হাসপাতালের, বিশাল একটা শব্দ হলো। রাত 3টার সময় এরকম শব্দ হওয়ার কোনো চান্স নেই একদম। আমার ডিসপেন্সারি থেকে ছেলেরা বের হয়ে বলছে স্যার কি হয়েছে, আমি বললাম জানি না কি হয়েছে, অনেক সুন্দর শব্দ হয়েছে। কিন্তু ওই সময় আমার সাথে সাথে আমি ওই মানে আমার কেবিন থেকে কান্নার আওয়াজ শুনতেছি। তখন উনি অলরেডি গন, হয়তো বা জানটা নিয়ে গেছে তখন এসে। তো এই জিনিসটা আসলে এটা কোনো মানে ভয়ের কথা না, কিন্তু এটা আমাদের মানতে কষ্ট হয়। আমরা যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ মানতে কষ্ট হয় যে আমরা মরে যাব, বা এটাই ঘটবে, সবার ক্ষেত্রেই ঘটবে। এটা মনে হয় যদি সবসময় মনে থাকতো যে আমরা মারা যাব, তাহলে আমাদের জন্য মানে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যেত। আরেকটা জিনিস ওই লোকটার ক্ষেত্রে দেখলাম আমি যে আমি এইটুক জানি যে আমার আম্মা বলেন যে কারো যদি ভালো থাকে, ভালো কাজ করা থাকে, ভালো সে যদি ভালো হয়, তাহলে তার কাছে কিন্তু ফেরেশতারা খুব সুন্দরভাবে তাকে রিসিভ করে নিয়ে যায়। আর যদি কেউ খারাপ কর্মফল থাকে তাকে খুব খারাপ ভাবে নিয়ে যায়। তো ওইটা দেখলাম যে উনি লোকটা বেডের সাইড দিয়ে, যেখানে বেডটা ওয়ালের সাথে ঘেঁষা লাগানো একদম, সেই সাইড দিয়ে ঢোকার চেষ্টা করছে যে আমি এই দিক দিয়ে যদি বের হয়ে যেতে পারি। মানে খুব এক্সাইটেড ছিল যে আমি কোন দিক দিয়ে বের হয়ে মানে পালিয়ে যাব কোথায় আমি। এইটা আমি দেখছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বেশ কিছু SMS এর মধ্যে চলে এসছে। আমাকে লিখেছেন তানভিন চাঁদপুর থেকে, এছাড়াও আমাদেরকে নসীন, নাবিলা SMS করেছেন, আনোয়ার লক্ষ্মীপুর থেকে SMS করেছেন আমাদেরকে, এছাড়া SMS করেছেন পাপ্পু, তৃষা ময়মনসিং থেকে, তারা সবাই ভূত FM পছন্দ করেন জানিয়েছেন। সিফা মুন্না সায়দাবাদ থেকে আমাদের SMS করেছেন আশা লালমাটিয়া থেকে, আজকে অনেক ভালো ভালো লাগছে তার। এবং আমাকে পালুল বরিশাল থেকে SMS করেছেন, আমাদেরকে মামুন SMS করেছেন, অন্তু SMS করেছেন রবিউল ইসলাম করিম পুর কুষ্টিয়া থেকে, এবং তিনি বলেছেন দিস ইজ মাই ফার্স্ট SMS, প্লিজ আমার SMS-টা পড়ে ফেললাম। আমাদেরকে এছাড়াও SMS করেছেন রবিন, এছাড়া আমাদেরকে রুবাইয়া SMS করেছেন ফ্রম ধানমন্ডি, কারেন্ট নাই তাই ভয় লাগছে। লিজা আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে, আজকে খুবই ভয় লাগছে লিখেছেন। সঙ্গীত আমাদের লিখেছেন আমি কিন্তু এখনো আমাদের অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আপনাদের আরো ভয় দিবে, এটা আমি আপনাদেরকে একদম নিশ্চিত করে বলতে পারি। মাসুম কেয়া লিখেছেন হ্যালো রাসেল ভাই, আমিও আপনার সাথে ভূত FM শুনছি। আচ্ছা, তিনি এবং তার ওয়াইফ দুজন মিলে ভূত FM শুনছেন। আমাদেরকে SMS করেছেন লিটন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে নক্ষত্র, আজকের ভূত FM জোশ হচ্ছে জানিয়েছেন। এছাড়াও লিখেছেন পাভেল আমাদেরকে আজকের ঘটনাগুলো খুবই জটিল ছিল কি ভাই, এর পরের যে ঘটনাগুলো আছে সে ঘটনাগুলো শোনার জন্য আপনাদের ওয়েট করতে হবে। এছাড়াও ঢাকা থেকে আমাদের SMS করেছেন ময়ূরী, প্লিজ SMS-টা পড়ো, আমি পড়ে ফেললাম। তিনি লিখেছেন যে তিনিও ভয় পাচ্ছেন। এছাড়াও তৃষা, তুজো, তারপরে হচ্ছে হাফিজ, সজীব, সমর, সবাই আমাদের SMS করেছেন, তারা সবাই একসাথে ভূত FM শুনছেন। রায়হান আমাদের SMS করেছেন, তিনি খুবই খুশি তার SMS পড়ার জন্য। বাবা, 2টা SMS পড়ে ফেললাম। আমাদেরকে মৌলানা জাহাঙ্গীর আলম লিখেছেন এবং তিনি বলছেন যে ডক্টর সাইমের একটু অ্যালার্ট থাকা উচিত। আচ্ছা, রাহাত হাসান আমাদের SMS করেছেন গাজীপুর থেকে। এছাড়া আমাদের SMS করেছেন পলাশ
এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি টিজে আবিদ, সিমি মিরপুর 11 থেকে SMS করেছেন আমাদেরকে। দীপু লিখেছেন আই লাভ ভূত এফএম। আমরা আরো দারুণ দারুণ সব ঘটনায় ফিরে আসবো একটু পরেই, তবে তার আগে ছোট একটা বিরতিতে যেতে হবে আমাদেরকে। এটাই আমাদের মানে ছোট, খুবই ছোট বিরতি। একটা ছোট্ট গান শুনবো আমরা এবং বিরতি নিব, তারপরে ফিরে আসবো এবং একমাত্র গান বলতে পারেন। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। My angel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আপনাদের সাথে আছি, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর সেই সাথে জানিয়ে দিই যে আপনারা যদি আনফর্চুনেটলি আজকের ভূত এফএম মিস করে থাকেন তাহলে কোনো ব্যাপার না, আপনারা আবারও এটা শুনতে পারবেন এয়ারটেল এম রেডিওর মাধ্যমে। ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040 এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোডটা আপনি আবারও শুনতে চান সেই এপিসোডটা ইচ্ছা করলে আপনি শুনতে পারেন। এবং আমি অনেক এবারও মেল পেয়েছি, তার মধ্যে একটা মেল ছিল এরকম যে একজন আছেন যিনি হচ্ছে ঠিক এই সময় হয়তো শুনতে পারেন না, পরে এয়ারটেল এম রেডিওর মাধ্যমে পরে আমাদের এপিসোডগুলো শুনে ফেলেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউনস, যেটা এখন মাসুম প্লে করছে। অ্যান্ড এটা আপনি কলার টিউন হিসেবে সেট করতে পারেন, মাই টিউন হিসেবে সেট করতে পারেন ফ্রম এয়ারটেল নাম্বার। এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম কলার টিউনের যে কোড রয়েছে সেই কোডটা আপনাকে মনে রাখতে হবে। অ্যান্ড দ্য কোড ইজ 92125 and you can activate it by sending SMS. আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন 3123 নম্বরে। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে। আমাকে হাফাজ মাসুম SMS করেছেন মিরপুর 12 থেকে এবং আমাদেরকে তিনি বলেছেন ডক্টর সাইমকে সাজেস্ট করেছেন কোনো ভালো হুজুর দেখাতে। মৌ আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ফার্স্ট ভূত এফএম শুনছেন, তিনি খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। নিতু এবং লাবণী আমাকে বলছেন যে আমি আজকে প্রথম ভূত এফএম শুনছি। আচ্ছা, আপনারাও শুনছেন, ওয়েলকাম টু ভূত এফএম যারা প্রথম শুনছেন। সেতু লিখেছেন রাসেল ভাই, এটা হচ্ছে তিনি বলছেন যে তিনি নাকি 13টা SMS পাঠিয়েছেন, বাট দিস ইজ ইয়োর ফার্স্ট SMS ইউ নো। অ্যান্ড জাকির আমাদের মিরপুর 10 থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ঢাকা, আচ্ছা তিনি ভূত এফএম শুনছেন, খুব মজা পাচ্ছেন তিনি। আমাদেরকে SMS করেছেন মৃদুল অ্যান্ড সুরভি, তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ভূত এফএম শুনছেন। আমাদেরকে SMS করেছেন আরো একজন মৃদুল যাত্রাবাড়ি থেকে, থ্যাংক ইউ আমার SMSটা পড়ার জন্য। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি জয় ফ্রম কলাবাগান, ভাইয়া প্লিজ SMSটা পড়ো, 1 তারিখ থেকে HSC এক্সাম, তবুও শুনছি। আমি তো বলেছি যে এরপরেও যদি আপনার এক্সাম খারাপ হয় ভূত এফএম শোনার জন্য, তাহলে ভূত এফএম কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়, এটা বাসায় জানিয়ে দিতে হবে। আমাদেরকে এমদাদুল সাভার থেকে লিখেছেন যে 1 তারিখে এইচএসসি এক্সাম। আজকে এইচএসসি এক্সাম অনেকেই বলছেন এবং অনেক পরীক্ষার্থী রয়েছেন যারা অনেক রাত পর্যন্ত ভূত এফএম শুনছেন। সো কালকের দিনটা মাটি হবে কিনা আমি বলতে পারছি না, বাট কালকের দিনটা যেন মাটি না হয় আজকে যে শুনছেন, এই জন্য কালকে যেন পড়ার কোনো ঘাটতি না থাকে, তাহলে ঠিক আছে সত্যি। আমাদেরকে নিশান SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন শাফিন কুমিল্লা থেকে, লিখেছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আর এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন SK রনি শনি রাখা থেকে, জোশ লাগছে আজকে, থ্যাংক ইউ সো মাচ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। ইয়াসিন আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকে খুবই ভয় লাগছে, বাট আই লাভ ভূত এফএম। হ্যাঁ, ভয় লাগছে বলেই তো ভালোবাসেন, নাহলে তো ভালোবাসতেন না। আচ্ছা, তার মানে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ভয় পেলে ভালোবাসা যায়। আচ্ছা, ওকে ফাইন, একটু ভালো ভালো শিক্ষা হচ্ছে আমার। লাইফ ভূত আমাদের SMS করেছেন। আচ্ছা, লাইফ ভূত, আপনার জীবনটাই ভূত হয়ে গেছে, ওকে। সো তিনি আমাদের SMS করেছেন। এছাড়াও নোবেল আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, আমাদেরকে SMS করেছেন সবুজ ফ্রম উত্তরা, ভাইয়া একটা SMS ও পড়লো না, এই তো পড়ে ফেলছে আপনার SMS। রিয়াদ আমাদের SMS করেছেন, রিয়াদ অনিক মিরপুর 7 থেকে এবং মিরপুর থেকে, এবং তিনি বলছেন তার 7 নাম্বার। আচ্ছা, সবাই আজকে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলছেন যে অনেকগুলো SMS পাঠিয়েছেন, বাট আমাদের SMS কয়টা পাঠালেন সেটা পাশে আসে, সো এভাবে বলে লাভ নাই ভাইয়া, সরি টু সে। আচ্ছা, আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আমাদের আরো একজন নতুন গেস্ট রয়েছেন, তার ঘটনা শুনবো এবং আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনাটা শুরু করবেন প্লিজ।
হ্যালো লিসেনার, আমি জুয়েল। আমি এসেছি বাসাবোর থেকে। প্রথমে আমার ছোট ভাই আসিফকে আমি ডেডিকেট করছি। এটা 2002 সালের ঘটনা। আমি যখন এইচএসসি পরীক্ষার্থী, একদিন হঠাৎ করে আমার বাসায় খবর এলো আর কি, যে আমার নানি প্রচন্ড অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। তাকে হাসপাতালে নেওয়া হলো। আমি এবং আমার মা দুইজন মিলে রাত 8টার দিকে হাসপাতালে গেলাম। হাসপাতালে আমার নানিকে ভর্তি করা হয়েছিল 16 নম্বর ওয়ার্ডে। এরপর বিভিন্ন কাজের মাধ্যমে যেটা হলো, প্রায় রাত 12টা বেজে গেল। তখন আমি যেটা করলাম, আম্মুকে বললাম যে আম্মু, রাত 12টার পরে তো আর এই মহিলা ওয়ার্ডে কোনো পুরুষদেরকে থাকতে দেওয়া হয় না, সুতরাং আমি কি করব? তো আম্মু বলল যে তুমি বাসায় চলে যাও। সে সময় আমি আম্মুর অনুমতি নিয়ে জাস্ট বের হলাম হাসপাতালের 16 নম্বর ওয়ার্ড থেকে। বের হওয়ার সঙ্গে সঙ্গেই নাকের মধ্যে কিছু গন্ধ এলো। এই গন্ধটা কেমন? একটা বাসায় যেমন যখন একটা মানুষ মারা যায় তখন আগরবাতি এবং আতরের গন্ধ পাওয়া যায়, ঠিক সেই রকম একটা গন্ধ। যাই হোক, আমি কোনো কিছু না মনে করে সামনে এগোতে শুরু করলাম। হাসপাতালে 16 নম্বর ওয়ার্ডটা ছিল 3 তলায়। আমি যখন 2 তলায় নামবো, জাস্ট তার আগে যে বিষয়টা দেখলাম, যে হালকা একটা আলোর ভিতরে একটা ব্যক্তি দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি বিষয়টা জাস্ট দেখলাম এবং কোনো কিছু না মনে করে 2য় তলায় চলে গেলাম। 2য় তলায় যাওয়ার পরে যা দেখলাম, যে ওই লোকটি আবার দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি একটু ভয় পেলাম। তারপর আবার চিন্তা করলাম যে না, হয়তো বা পাশে যে অল্টারনেটিভ একটা সিঁড়ি আছে সেটা দিয়ে সে আসতেও পারে। তারপরে আমি যে কাজটা করলাম, 2য় তলা থেকে আমি 1 তলায় চলে গেলাম। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা, ওই একই চেহারার অবিকল একটি লোক 1 তলায় দাঁড়িয়ে আছে। তো আমি তখন বেশ ভয় পেয়ে গেলাম। আমি মনে মনে চিন্তা করতে শুরু করলাম যে একটা লোক যদি ঘুরেও আসে অল্টারনেটিভ সিঁড়ি দিয়ে, এত তাড়াতাড়ি তার পক্ষে আসা কখনোই সম্ভব না। বাট সে এত দ্রুত কিভাবে এলো? তখন রাত 12:30 প্রায়। আমি তখন প্রচন্ড ভয় পেয়ে গেছি এবং এক পর্যায়ে হাসপাতালের যে মূল ফটক আছে সেই ফটক দিয়ে আমি বের হয়ে গেলাম। এবং বের হয়ে যাওয়ার পরে মনে করলাম হয়তো বা এই ঘটনাটা আমার সঙ্গে আর ঘটবে না। 12:30টার দিকে আমি যে এখানে থাকি আর কি, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় থাকি, সেখানে সাধারণত কোনো যানবাহন যেতে চায় না, কারণ তারা যদি সেই দিকে যায় তাহলে তারা ব্যাক করতে পারে না। এই কারণে অনেক কষ্টে আমি একটা রিক্সা ঠিক করলাম। বাট সে আমার এই সহজ যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে না গিয়ে উল্টো একটা রাস্তা আছে যে বিশ্ববিদ্যালয় স্টেশন, সেই দিক দিয়ে যাবে। পরবর্তীতে যেটা করলাম, আমি তাকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করলাম যে না চলো, কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না যাওয়ার জন্য। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যে রাস্তা দিয়ে যেতে চাও সেই রাস্তা দিয়ে চলো। আমি রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালা রিক্সা চালাতে শুরু করলো। কিন্তু আশ্চর্যজনক বিষয় যেটা হলো, যে যখন রিক্সা চলছিল আমি হঠাৎ করে একদিকে তাকালাম, দেখলাম যে একটা গাছের নিচে সেখানে হালকা আলো পড়ছে। সেই জায়গায় দেখি যে অবিকল সেই লোকটা আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কিছু বুঝতে পারলাম না। আমি প্রচন্ড ভয় পেলাম এবং সামনের দিকে তাকালাম, কিন্তু কেন যেন বারবার আমার চোখ বিভিন্ন দিকে চলে যাচ্ছিল এবং ওই লোকটিকে দেখছিলাম। এক পর্যায়ে যে বিষয়টা ফিল করলাম, যে রিক্সাওয়ালা ছিল উনি দোয়া পড়া শুরু করলেন এবং দ্রুত বেগে তার রিক্সাটা টান, এবং হাফ অ্যান আওয়ারের ভিতরে যে বিষয়টা হলো, সেটা আমি সেই বিশ্ববিদ্যালয় স্টেশনে গিয়ে পৌঁছালাম এবং রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, তুমি হঠাৎ করে এত দ্রুত রিক্সাটা টান দিলে এবং চলে আসলে, তুমি কি কিছু দেখেছো? সে বলল যে এত কথা বলে তো লাভ নেই, আমার ভাড়াটা দিন, আমি চলে যাই। তো সে ভাড়াটা নিয়ে চলে গেল। এখন আমাকে যেখানে নামিয়ে দিল, সেখান থেকে যদি আমি ভালোভাবে আমার বাসায় যেতে চাই কোনো রিস্ক ছাড়া, তাহলে আমাকে যে কাজটি করতে হবে, আমাকে 20 মিনিট সময় নিতে হবে। কিন্তু আমি প্রচন্ড ভীত ছিলাম, সেই জন্য আমি চিন্তা করলাম যে না, যে শর্টকাট যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে আমি যাব।
কিন্তু এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখা ভালো যে শর্টকাট যে রাস্তাটা ছিল সেটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জওহর নামক একটি জায়গায়। এটা 1971 সালে পাকিস্তানি আর্মিদের ক্যাম্প ছিল। এই ক্যাম্পে পাকিস্তানি সেনাবাহিনীরা যে কাজটা করত, অসংখ্য বাঙালি নারী এবং পুরুষকে তারা হত্যা করত এবং কাটার যে মেশিনটা আছে ওই মেশিন দিয়ে টুকরো টুকরো করে পাশের পুকুর, হলের পেছনে এবং ওই জায়গায় বদ্ধভূমি নামক একটি জায়গা আছে সেই জায়গাতে তারা ফেলে দিত। আমি বিষয়টা জানতাম, তারপরেও যেহেতু আমি প্রচন্ড ভয় পেয়েছি সেহেতু ওই রাস্তা দিয়েও আমি দ্রুত যেতে পারবো 5 থেকে 7 মিনিটের ভিতরে, সেজন্য সেই রাস্তাটাই আমি নিলাম। আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে কিছু দূর গেলাম, যাওয়ার পরে যে বিষয়টা ফিল করলাম যে কান্নার শব্দ আসছে। কান্নার শব্দটা কেমন, যে অসংখ্য কণ্ঠ একসাথে কাঁদছে। আমি যত দূর আগাচ্ছি কান্নার শব্দটা ততই বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে আরেকটা যে বিষয়টা ফিল করলাম সেটা হচ্ছে যে আমার পিছনে কেউ মনে হয় আমাকে ফলো করছে। তখন আমি প্রচন্ড ভয় পাই এবং আমার হাঁটার গতিটা আরেকটু বাড়িয়ে দিই। আমার হাতটার গতি যত বাড়াচ্ছি কান্নার শব্দটা তত বেশি হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যে বিষয়টা ফিল করছি যে আমার পিছনে কেউ একজন আমার গতিতেই হাঁটছে। এক পর্যায়ে প্রচন্ড ভয় পাইছি এবং যেটা শুরু করলাম যে দৌড় শুরু করলাম, কান্নার শব্দ আরো বেশি হয়। আমার পিছনে মনে হচ্ছে কেউ আমার পিছনে দৌড়াচ্ছে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে প্রচন্ড হাঁপিয়ে উঠেছি। আমার দাদি আমাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, এত হাঁপিয়ে উঠেছো কেন? আমি যেটা বললাম যে আমি তো রাস্তার অল্টারনেট করে আসছি, আমি জওহলে ওই দিক দিয়ে আসছি। আমার দাদি যেটা বললেন, তুমি জানো না রাত 8টার পরে ওই রাস্তায় কেউ থাকে না এবং কেউ চলাচল করে না। ওই জায়গায় অনেক সমস্যা আছে, ওই রাস্তায় অনেক সমস্যা আছে, তারপরেও তুমি ওই রাস্তা দিয়ে কেন এসেছো? তো যাই হোক, এটা গেল বিষয়। এখানে বলে রাখা ভালো যে এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই রাস্তা 8টা যদি বাজে অনেক মানুষ ওখানে চলাচল করে না, প্রচন্ড ভয় পায় এবং নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ওই আশেপাশে এলাকায় ঘটে। সুতরাং সেটা যাই হোক, আমি মূল ঘটনাটা ছিল আসলে যে আপনি একই টাইপের লোক অনেক জায়গায় দেখেছেন, সেটা মেইন ঘটনা ছিল এবং সেই ঘটনার রহস্য আসলে ভেদ করা সম্ভব হয়নি নিশ্চয়ই, যে কেন একই ধরনের লোক দেখেছিলেন, কেন এই লোকটাকে বারবার দেখছেন। আমরা একটু আগে যে ডক্টর সাইম উনি একটা ঘটনা বলছেন, উনিও একজন মারা যাবার ঠিক আগ মুহূর্তে একজন লোক দেখেছিলেন। আপনার ঘটনাটা একটা সিমিলার এবং আমি জানি না যেরকম ঘটনা কেন ঘটে এবং একই টাইপের মানুষ যখন আমরা অনেকবার দেখি তখন আমরা অনেক সময় খেয়াল করি কি যে এই মানুষটাকে আসলে দেখেছিলাম কিনা, কিন্তু আপনি যেহেতু একা ছিলেন এবং ওই মুহূর্তটা একটু ভাবার সময় ছিল, সো আপনি চিনতে পেরেছিলেন যে এই লোকটাকে বারবার দেখছেন আপনি। এনিওয়েজ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমাকে তন্ময় SMS করেছেন রাজশাহী থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি টার্মি, SMS করেছেন আমাদেরকে সাদিয়া চট্টগ্রাম থেকে এবং বলেছেন ভাইয়া আমি তো ভয় স্ট্রোক করব। ডিজিটাল ভূত আমাদের SMS করেছেন, ডিজিটাল ভূত আরাফাত ফ্রম চট্টগ্রাম, রাসেল ভাই এটা আমার ফার্স্ট SMS, আজকে ভূত FM খুব ভালো লাগছে। শিশির আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ইউ ভূত FM এবং তিনি বলছেন তার অনেক জানা ঘটনা আছে তা তিনি বলতে চান। আমাদেরকে ব্ল্যাক ডেভিল SMS করেছেন, ব্ল্যাক ডেভিল মহিব, এবং তিনি বলেছেন ভাইয়া আমার কিছু খুব ভয়ঙ্কর কাহিনী আছে আমি আপনাকে জানাতে চাই। সো রিয়েলিস্টিক ওকে, আমার নিজের সাথে ঘটা। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভূত FM @radiofuর্তি.fm BHOOTFM @RADIOFOORTI.FM এইখানে আপনি আপনার ঘটনাগুলো সেন্ড করে দিন। আর যারা SMS পাঠাচ্ছেন তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আপনার ঘটনা কি? হ্যালো লিসেনার্স, আই এম মেহেদি হাসান রাসেল, ব্যাক টু টেল আদার স্টোরি। এখন আমি যে ঘটনাটা বলবো রাসেল ভাই, সেটা কিছুদিন আগে হয়ে যাওয়া আমার সাথে একটি ঘটনা। ঘটনাটা বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে, আপনি হয়তো দেখছেন ওই দিন বাংলাদেশ জিতছিল। তো ওই ম্যাচের দিন আর কি আমরা সারাদিনই ম্যাচটা দেখি খুবই ভালোভাবে। তো দেখার পর যেটা হয় যে আমাদের পাশের ফ্ল্যাটে যে থাকে একটা ছোট ভাই থাকে, তো আমাদের বাসাটা আর কি ছাদে, ও আবার একটু কবুতর পালে।
ওইখানে আমরা অনেক কিছু শুনছি ওই বাসার পাশের বাসা থেকে, কিন্তু আমরা কখনো দেখিনি। আচ্ছা, ওই ঘটনাগুলো আমি পরে বলবো, আগে আমরা যেটা দেখছি সেটা বলি। তো ওই দিন আর কি খেলা দেখার পর রাত 11টা, 10:30, 11টা বাজে খেলাটা শেষ হয়। শেষ হওয়ার পর ও মোটামুটি টাইম তখন 12টা বাজে। ও এসে আমাকে বললো, ভাইয়া আমি তো কবুতরের খবগুলা ক্লোজ করিনি, তুমি তো ছাদে আসো। ও তো ভয় পেয়েছে। তো আমি বলি আচ্ছা আসো, কি ছাদে গেলে রাত্রে কি 12টা বাজে। তো আমি তখন যাই, ছাদে যাই। ছাদে গিয়ে যখন আমরা কবুতরের খোপগুলো ক্লোজ করে যখন ব্যাক করি, দেখি যে পাশের বাড়ির যে ছাদটা, ওইখানে একটা মেয়েও না মহিলা না, মিডিয়াম টাইপের একটা বয়সী মেয়ে ওই টাঙ্কির উপরে আর কি বসে আছে। চেহারাটা ভালো দেখা যাচ্ছে না, চুলগুলো দিয়ে চেহারাটা। আর রাসেল ভাই এটা দেখার পর আমরা খুবই ভয় পাই। আমরা দুজনই ফেস করি এটা, এবং অনেকক্ষণ, ধরতে গেলে 1 মিনিটের মতো এটা দেখি। তারপর হঠাৎ করে দেখি এটা নাই। তো এটা দেখার পর আমরা নিচে চলে যাই। নিচে গিয়ে আমার আঙ্কেলকে আর কি, ওই ছেলেটার আব্বুকে আর কি ইনফর্ম করার পর বলে, তোমরা রাতে ছাদে গেছো কেন? এইখানে তো অনেক কিছু দেখে। এখন আমি রাসেল ভাই ঘটনাটা বলছি। ওইখানে রাতের বেলা দেখা গেলো আমার পাশের বাড়ির যে আঙ্কেল আছে উনিও দেখছে যে রাতের বেলা উনি রাস্তাতে হাঁটতেছে, ছাদের মধ্যে দেখতেছে যে সাদা কাপড় পরে কে জানি হাঁটতেছে। এটা দেখার পর উনি সাথে সাথে ছাদে যায়, ওইখানে গিয়ে দেখে কিছু নেই। এরপর এটা আমরা না, এলাকার অনেক লোক ফেস করে, এবং মাঝে মাঝে ওই ছাদের থেকে অন্যান্য ছাদে দেখা যায় যে অনেক রকম আর কি, ওই ছাদের যে নিচে বাস থাকে বা পাশের বাসায় থাকে, তারা অনেক রকম কণ্ঠের আর কি সাউন্ড পায়, যে কাঁদতেছে হাসতেছে এমন সাউন্ড পায়। তো আমার ফ্রেন্ডের সাথে ছোট ভাইয়ের সাথে আরেকটা ঘটনা ঘটে কয়েকদিন দুপুর বেলা আর কি, ছাদে এই কবুতরি উড়াতে গেছিল আর কি। তো ওই সময়টায় যেটা হয় যে ওড়ানোর সময় উড়ি আর কি ও নিচে নামবে, এমন আর কি একটা স্টেপ নামার পর ওকে পিছন দিয়ে ডাকবে, কি রে কই যাস, এটা ডাক দেওয়ার পর ও সাথে সাথে পিছনে তাকায়, দেখে কেউ নাই। তো এটা দেখার পর ও খুব ভয় পায়। এরপর থেকে আর কি সবাইকে নিয়ে ছাদে যায়। তো এটার পেছনে আর কি পরে আমরা যেটা জানতে পারি এই ঘটনাটা কিসের জন্য হচ্ছে, যে এই ঘটনাটা পেপার আসছিল যে কিছুদিন আগে ওই বিল্ডিং থেকে একটা মহিলাকে আর কি তার হাজবেন্ড গলা টিপে মেরে ফেলে আর কি। মেরে ফেলার পর এটা আর কি যাতে কোনো কিছু না হয় এজন্য ওটা আর কি, যে খাটটা ছিল, বক্স খাট ছিল, ওটার এর ভিতরে আর কি লাশটা গুম করে। তো এটা করার পর অনেকদিন পর পুলিশে এটা বের করে। এরপর থেকে এরকম ঘটনা ঘটে, এখনো এরকম ঘটনা ঘটতেছে রাসেল ভাই। কয়েকদিন আগে আরেকটা ঘটনা ঘটছে, রিসেন্টলি 2 দিন আগে, যে আমাদের একটা ভাই আর কি ছাদে আর কি, আমাদের পাশের ফ্ল্যাটের ছাদে আর কি, বাড়ির ছাদে থাকতে গেছে রাত্রেবেলা, ওই যে অনুষ্ঠান ছিল। তো উনি দেখছেন যে একটা মেয়ে আর কি ওই একই সেম যে টাঙ্কির সামনে বসে আছে, বসে আর কি ওনার দিকে তাকিয়ে হাসতেছে। এটা দেখে উনি নিজে সেন্সলেস হয়ে যান এবং সবাইকে বলেন। এখন অনেক হুজুর ডাকা হয়েছে, এখন এটা নিয়ে আর কি করতেছে। থ্যাংক ইউ সো মাচ। যারা ছাদে বসে আমাদের প্রত্যাশন শুনছেন তাদের প্রত্যেককে অনুরোধ করবো একবার আপনাদের ট্যাঙ্কির দিকে তাকান এবং দেখেন যে আসলে ওরকম কোনো কিছু দেখা যায় কিনা, বা যারা ঘরে বসেও শুনছেন তারা ইচ্ছা করে ছাদে উঠে যেতে পারেন এবং দেখে আসতে পারেন, কিন্তু ভালোই হবে হেডফোনটা কানে লাগিয়ে ছাদে এসে দেখে গেলেন। যাই হোক, আমাদেরকে দাসী ভূত SMS করেছেন, আমাদেরকে ডক্টর রাফিক SMS করেছেন, রফিক লিখছে, আমিনুল রাজু টাঙ্গাইল থেকে, তারা লিখেছেন যে আই লাভ ভূত FM। আচ্ছা, আমাদেরকে এছাড়াও কলি SMS করেছেন, কলি নাতাশা, তারা সবাই SMS একসাথে আমাদের শুনছেন। শৈলী SMS করেছেন, ভাইয়া তোমার কি রাতে সমস্ত ঘটনা শুনে ভয় করে না? ভয় আমার যদি প্রথমত যদি আমার কোনো ঘটনা শুনে ভয় না লাগে, তাহলে কিন্তু আসলে এই সমস্ত যারা আসছেন আমাদের কাছে, যে সমস্ত ঘটনা আমি পড়ছি বা যে সমস্ত গেস্টরা আমাদের এখানে আসছেন তারা কিন্তু আসছেন। সুতরাং যদি ভয়ই না পাবো তাহলে আর ঘটনা শুনে লাভ কি? আপনাদের মতো আমিও শুনছি। আমাকে অনেক আজিমপুর থেকে SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শান, প্লিজ রিড মাই SMS, পড়ে ফেললাম আপনার SMS। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আবির SMS করেছেন, আবির, মুজাহিদ, মারুফ, মুজাদ্দিদ, তারপর হচ্ছে মুহিবুর, সবাই মিলে ভূত FM শুনছেন আর কি। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন জিম, এবং তিনি রংপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট, ছুটিতে বাসায় এসছেন এবং এখন আমাদের সঙ্গে রয়েছেন। ফাইজার আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে গতকাল আচ্ছা তিনি একটা কিছু বলেছেন যে, এবং তিনি একটা ঘটনা আসলে লিখতে চেয়েছেন, যে তিনি
রাজশাহী থেকে গোদাগাড়িতে যাবার সময় একটা ঘটনা ঘটে, যে ঘটনাগুলো উনি বলতে চাইছেন, কিন্তু SMS এত বড় ঘটনা আপনি অবশ্যই জানাতে পারবেন না। সুতরাং আপনাকে যেটা করতে হবে, আমাদের ভূত FM@radio40.fm এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। যদি আপনার ঘটনা আমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনি কল পাবেন। যদি আপনি আসতে চান তাহলে আপনি চলে আসবেন স্টুডিওতে, আর যদি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো সেটাও সম্ভব, বা আপনি চাইলে আপনার ঘটনাটি রেকর্ড করে আমাদের অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আমাদের রিজভি SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন রিজভি, এবং আমাদেরকে SMS করেছেন পিন্টু, SMS করেছেন আমাদেরকে মঈন ইসমাইল লালমাটিয়া থেকে। এছাড়াও আরো অনেকেই যারা SMS করতে পারেননি বা SMS করতে চাচ্ছেন তাদেরকে বলি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারসেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি, আমাদের পরবর্তী গেস্টের কাছে আপনার নামটা বলে আপনার ঘটনাটা শুরু করেন। Hi listeners, my name is Nafis from Bolton. ওকে, শুনি আপনার ঘটনা। আচ্ছা, আমার নেক্সট ঘটনাটা লাইক আমি বলবো এটা একটা সিকোয়েন্স ছিল, যে এটা জাস্ট আমি দেখিনি, ইভেন কি এটা আমি সহ আরো 5 জন মানুষ এই জিনিসটা দেখেছে। আচ্ছা, তো আমি বলবো যে তখন উইন্টার সিজন, তো অ্যাজ ইউজুয়াল উইন্টার সিজন মানুষ ব্যাডমিন্টন খেলে। তো আমিও আমার ছাদে আমার লাইক ছোট এক ভাই নাম কুশল, ওকে নিয়ে আমি লাইক ছাদে ব্যাডমিন্টন খেলতে যাই। তো সাধারণত আমার সাথে আরো কয়েকজন আমার কাজিনস এন্ড অল থাকে। তো সেদিন জাস্ট আমি আর কুশল, শুধু আমরা 2 জন। তো আমি এটা বলে রাখি যে আমাদের ছাদটা একটু রেক্ট্যাঙ্গুলার, তো অর্ধেক, আর বাকি অর্ধেকে হচ্ছে লাইক ওয়াটার ট্যাঙ্কটা উপরে আপার স্ট্রিটে। তো আমরা প্রায় রাত ধরে ব্যাডমিন্টন খেলি। খেলতে খেলতে আমি মানে আমার চোখ উপরে যায়, তো আমি লক্ষ্য করি যে কেউ আমাদের দিকে উকি দিয়ে তাকিয়ে আছে। তো আমি ওইটা দেখে আমি উপরে তাকাই, উপরে তাকিয়ে দেখি যে ওটা ভ্যানিশ না হয়ে জাস্ট পিছিয়ে সরে গেল। তা আমি প্রথমে ভাবি যে ওটা হয়তো বা আমার বড় ভাই হবে, কারণ ও সাধারণত আমার মানে ওর ফ্রেন্ডদের নিয়ে ছাদে উঠে, তো আমি এটা কোনো গুরুত্ব দিই না। পরে আমি কুশলের সাথে আবার খেলা শুরু করতে থাকি ব্যাডমিন্টন। এগেন কিছুক্ষণ পরে আমি আবার ওই ব্ল্যাক ফিগারটা বলবো লাইক দেখা যায়, আবার উকি দিয়ে আছে গ্রিলের উপর দিয়ে। তো আমি আবার উপরে থাকি, উপরে তাকিয়ে দেখি ওটা আবার পিছনে চলে গেল। আমি আমার পুরো পায়ের উপর দাঁড়ালে আমি উপরের ছাদটা অ্যাটলিস্ট হাফ হলেও দেখা যায়। তাকিয়ে দেখি কিছু নাই, নাথিং। পরে আমি আবার কোনো পাত্তা না দিয়ে আমি আবার আমার গেমে কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করি। থার্ড টাইম আমি এগেন ওই জিনিসটা দেখতে পাই, আবার উকি দিয়ে তাকিয়ে আছে। আমি যখনই তাকাই দেখি ওটা পিছিয়ে ফিরে যাচ্ছে। এবারে আমি একটু লাফ দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখি নাথিং, কিছু নাই। তো তখন আমি বুঝতে পারি আমার ভাই যে উপরে নাই, ডেফিনেটলি উপরে নাই, অন্য কিছু হবে। তবুও আবার গেমে কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করি। ফোর্থ টাইম এগেন আমি জিনিসটা দেখতে পাই, এন্ড অ্যাজ ইউজুয়াল এটা আবার পিছিয়েই চলে যাচ্ছে, এটা নিজেকে হাইড করার চেষ্টা করছে। এবারে আমি কি করি যে উপরে উঠি, গ্রিলটার উপরে জাস্ট পাড়া দিয়ে উপরে তাকিয়ে দেখি। তো আমি পুরো হোল উপরে ছাদের ভিউটা দেখা যাচ্ছে, দেখি নো ওয়ান ইজ দেয়ার। কেউ যে ওইখান থেকে যে লুকিয়েও যে যাবে ওরকম কোনো স্কোপ নেই আমাদের, ছাদটা থেকে পিছনেও কোনো ছাদ নেই, আশেপাশে যে লুকিয়ে যাবে পালিয়ে যাওয়ার কোনো ওয়েও নাই। আর এত তাড়াতাড়ি যাবে যে আমি কোনো রাস্তা দেখিনি। এটা একটা উইয়ার্ড পার্ট হচ্ছে, আমি উপরে দেখলাম কুশলকে কিছুই বলি না, পুরা যে আমি 4 বার যে দেখলাম কুশলকে একটা কিছু বলি না। ওই আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া কি হয়েছে, আমি বলি না ভাই কিছু না। বলে তো ও আমাকে পরে বলে তুমি কি কোনো কালো রঙের চুলে উকি মেরে দেখতে দেখেছো? তা আমি ওর কথা শুনে আমার খুবই ভয় লাগে, এই আমার এখনো ভয় লাগতে যাচ্ছে চলে দেখতে। তা আমি ওর কথা শুনে আমার বলি কেন, তুমি কি দেখেছো? ও বলে যে আমি দেখি যে একটা কি কালো রঙের ফিগার
এটা ওকে দিয়ে জাস্ট আমাদের দিকে তাকিয়েছিল। তা আমার ওর কথা শোনার পর আমার এখানে থাকার মতো আর বলবো যে আমি এখানে থাকি না। আমি পরে কুশলকে বলি, কুশল লাইটটা না নিবি, আমার ছাদের লাইটটা না নিবি, আমরা চলে যাই। পরে আমরা ওর বাসায়, ওকেও আমি ওর বাসায় রেখে পরে আমি আমার বাসায় চলে যাই, কারোর সাথে কোনো কিছু ডিসকাস না করে লাইক আমরা ওটা সাইলেন্সে রাখি। ওকে, আপনার আরেকটা ঘটনা আছে, সেটা আমরা শেষ করে ফেলি একদম, যেহেতু সময় এখন কম, একবারে শেষ করো। তো এই নেক্সট ঘটনাটাও লাইক এটা আমার কুশলে একসাথেই ঘটে। আমরা ছাদেই তখন like দাঁড়িয়ে থাকি, মাগরিবের আজান শেষ, তখন অন্ধকার নেমে আসছে। আমরা দাঁড়িয়ে নর্মালি জাস্ট কথা বলতে থাকি। তো কথা বলতে বলতে হঠাৎ করে আমি দেখি যে আমাদের ছাদের আমার হাতের তখন ডান কর্নারে বল টাইপ অফ ব্ল্যাক কালার বল এখানে জাস্ট ফ্লোট করছে। তা আমি প্রথমে ভাবি যে এটা হয়তো কোনো বাতাসের কারণে কোনো কিছু ঘুরে ঘুরে হয়তো কিছু একটা হচ্ছে। প্রথম আমি এটা লাইক ইগনোর করার চেষ্টা করি, ওর সাথে কথা বলতেছি। পরে গিয়ে আমি দেখি যে ওই জিনিসটা গ্র্যাজুয়ালি লাইক বড় হচ্ছে, প্লাস ইটস লাইক মুভিং। ওটা ডান থেকে বাম কর্নারে লাইক মুভ করে যাচ্ছে। তা ওইটা দেখার পরে আমি বলবো আমার সাথে সাথে আমার ভিতরে ভয় কাজ করে। তা আমি পরে কুশলকে বলি যে কুশল তুমি এখান থেকে দৌড় দাও। ও প্রথমে বলে কেন ভাই কি হয়েছে? তা আমি বলি তোমার জানা লাগবে না, তুমি জাস্ট দৌড় দাও কোনো কথা না বলে। ও এগেন আমাকে জিজ্ঞাসা করে, তা আমি ও জিজ্ঞাসা করে ও দেখে যে আমি পিছে তাকিয়ে আছি, ও পিছে ঘুরে দেখে ওই জিনিসটা। তো ওইটা দেখে ও তখন দৌড় দেয়। দৌড় দিয়েও যখন চলে যায় তো আমি ওর সাথেও দৌড় দিই। তা আমাদের ছাদ থেকে মানে গেটের বাইরে ওখানে তো ওয়াল আছে, ওয়াল থেকে অ্যাটলিস্ট পুরো ছাদটা ভিউ দেখা যায়। তা আমি ওখানে ওর দৌড় দিয়ে যাওয়ার সময় নাকি আমি বলবো যে আমার ভিতরে একটা কিউরিওসিটি জাগে যে জিনিসটা কি, আমার জানার জন্য একটা ইচ্ছা জাগে। ভয়ও হচ্ছিল, স্টিল লাইক গেলাম, ওকে দিলাম, দেখি ওইটা ওই কর্নার থেকে অনেকখানি আমি বলবো মুভ করে লাস্ট কর্নারে এসে আরেকটু উপরে উঠলো। বলবো একটা ফুটবলের সাইজের মতো ছিল, ব্ল্যাক কালার, সরি। উপরে উঠে প্রায় 3 থেকে 4 ফিট পর্যন্ত উপরে উঠলো, লাইক গন। তো ওইটা দেখে ওই গন পার্ট লাইক ওইটা কুশলার দেখে না, তো এটা আমি দেখে আমি পরে চলে গেলাম। ওইটাও আমি পরে ওর সাথে ওই পার্টটা শেয়ার করি। আচ্ছা, আর আপনাদের মধ্যে কেউ একজন ঘরের মধ্যে নিজের মতো আরেকজনকে দেখেছিলেন? এটা হচ্ছে আপনি। আচ্ছা, আপনার ঘটনা তো আমি শুনে ফেলি। হ্যালো লিসেনার্স, আই এম মেহেদী হাসান রাসেল। এখন আমি যেই ঘটনাটা বলবো সেটা আমার বড় ভাই থেকে শোনাইতে হতো। উনি চিটাগং ইউনিভার্সিটি যখন ভর্তি হতে যায়, আমি রাসেল ভাই বলি যে ভর্তি হওয়ার পর কোনো ভার্সিটিতে হল সাথে সাথে পাওয়া যায় না। আমি তার আগে একটু কয়েকটা SMS পড়ে ফেলি, তারপর আমি শুনি। রাজীব ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে SMS করলাম, ভালো লাগছে। আমাদেরকে আশিফুজ্জামান SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন নিপা, SMS করেছেন জুলফিকার আমাদেরকে, এছাড়াও আমাদেরকে লিখেছেন আই এম বড়শ্রী। অনেক ভয় পাচ্ছেন তিনি, লাইট অফ করে শুনছেন, তাহলে তো ভয় লাগবে, খুবই স্বাভাবিক। আমাদেরকে SMS করেছেন অনেক আজিমপুর থেকে, এবং এছাড়া আমাদেরকে ফারুক নরসিংদী থেকে SMS করেছেন আমাদেরকে রিভেঞ্জ, আমরা সকল ফ্রেন্ড ও তাদের পিতা মাতা সহ, এবং তিনি বলছেন যে সর্বমোট 37 জন মিলে তারা হচ্ছে ভূত এফএম শুনছেন। ওকে, এবং তিনি তাদের অদূরেই একটা শ্মশান ঘাট রয়েছে, সুতরাং তারা অনেকে এনজয় করছেন অনেক। আচ্ছা, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে হচ্ছে রফিক এবং ইব্রাহিম টঙ্গী থেকে, সাইম যাত্রাবাড়ি থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি লিঙ্কন এবং খিলক্ষেত ঢাকা থেকে। এছাড়াও আমি যাদের SMS দেখতে পাচ্ছি মিল্টন কুমিল্লা থেকে আমাদের SMS করেছে। আসলে ভাই খুব কষ্ট পেলাম, এতগুলো SMS পাঠালাম বাট পড়া হলো না, আমি আপনার SMSটা পড়ে ফেলেছি। সরোয়ার ঢাকা থেকে লিখেছেন যে আমরা সবাই ছাদে বসে ভূত এফএম শুনছি, এই ট্যাঙ্কি দিকে তাকাতে হবে। মিস্টার ওয়ার্ল্ড ওয়াইড আই ডোন্ট নো, মানে তারপরে লিখেছেন যে ওয়াই ইউ হেট মি। আচ্ছা, এটা কার কথা বলছেন? আই এম নট মিস্টার ওয়ার্ল্ড ওয়াইড, সো হি শুড বি সামওয়ান এলস। আচ্ছা, তারপরে আমাদেরকে লিখেছেন
ইমা চট্টগ্রাম থেকে, যে আচ্ছা এত মেসেজ করছে পড়ছো না, তিনি ডিসঅ্যাপয়েন্টেড অনেক বেশি এই জন্য। তো সাবিহা আমাদের পাশের বিল্ডিং এ থাকে এবং এবং তিনি বলছেন যে আচ্ছা তিনি তার নাম সাবিহা নাকি, আচ্ছা হতে পারে। আচ্ছা আচ্ছা, সাবিহাদের বিল্ডিং এ যেটা হয় সেটা হচ্ছে উপরে শব্দ পাওয়া যায়। উজ্জ্বল রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন, ফারুক আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, আমাদেরকে আরো অনেকেই দেখতে পাচ্ছি এখানে। সাদিয়া এসএমএস করেছেন, আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন, আবিদ আমাদের চট্টগ্রাম হালি শহর থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন আরো যারা, তারা হচ্ছেন আমাদেরকে আলিম সাইদ, তারপরে হচ্ছে মধুপুর থেকে তারা এসএমএস করেছেন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন স্বর্ণা পল্লবী মিরপুর থেকে, এসএমএস করেছেন আমাদের সাগর ধানমন্ডি থেকে এসএমএস করেছেন। আচ্ছা আচ্ছা, তিনি বলছেন তার গার্লফ্রেন্ডকে উইশ না করলে আমাকে বলে দাও। আচ্ছা কি কারণে উইশ করবো সেটা অবশ্য লেখেননি। আচ্ছা যাই হোক, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ শ্যামল সহ আরো অনেকেই যারা এসএমএস করতে চান তারা আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আবার আপনার কথায়, সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা রাসূল, আমি ওইখান থেকে শুরু করি। Sure. আচ্ছা, যেটা হয় যে আমার বড় ভাই আর কি ভার্সিটির ফার্স্ট টাইম যে হলটা পায় না, হল না পাওয়ার ফলে আপনি আপনার শুরু থেকে বলেন, তাহলে সবাই যারা মিস করেছে শুনতে। হ্যালো লিসেনার্স, আই এম মেহেদী হাসান রাসেল। এখন আমি যে ঘটনাটা বলবো সেটা আমার বড় ভাইয়ের সাথে হয়ে যায় একটি ঘটনা। উনি চিটাগাং ইউনিভার্সিটিতে এখন পড়েন। তো রাসেলের যখন তিনি চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি হন তখন ভার্সিটিতে ফার্স্ট টাইম আর কি হলগুলো পাওয়া যায় না। তো উনি আর ওনার ফ্রেন্ড একটা হঠাৎ একটা নতুন জায়গায় গেছে, তো এখানে একটা বাসা পাওয়া একটু কষ্ট, তো একটা বাসা পান। তো বাসাটা এমন ছিল যে অনেক বড় এরিয়ার ভিতর ছিল বাসাটা, চারিদিকে বাগানের মতো ছিল, বাগানই ছিল, আর মাঝখানে একটা বাসা ছিল, বাসায় শুধু বাড়িওয়ালা থাকতো আর আমার ভাই দুজন আর কি, 3 সেট ছিল রুমগুলা। তো ওনারা যখন থাকা খুব সহজেই পেয়ে যান বাসাটা পাওয়ার পর কিছুদিন পর ওরা স্বাভাবিকভাবেই থাকতে থাকে ওই বাসাটায়। আর কিছুদিন পর যেটা হয় যে বাসার পেছনে অনেকগুলো ঝোপ ছিল এবং ওই জায়গাটায় গাছ ছিল, অনেকগুলো বাগান। আচ্ছা, তো ওইখানটায় একদিন শুনতে পায় যে কে জানি কাঁদতেছে। এটা দুজনই একসাথে শুনতে পায়, কিন্তু একজন আরেকজনকে বলে না বলে নর্মালি নিয়ে নেয়। এরপরে যেটা হয় আস্তে আস্তে ও চলে যায়। আবার কিছুদিন পর দেখা যায় যে এই জিনিসটা আর বাড়ার পর একদিন আর কি বৃষ্টির দিন ছিল, দিন ওনারা শুনতে পায় যে নুপুরের শব্দ এবং কাঁদতেছে। এটা শোনার পর ওনারা একজন আরেকজনকে এটা বলে যে এটা শুনতেছ, বলে আরেকজন বলে হ্যাঁ এটা তো আমি শুনছি, এখন কি করা যায়, এটা তো গ্রাম সাইড, এমন কিছু হতেই পারে, তুই কাজ করিস, রাত্রেবেলা বের হয়েছে। তো এটা বলার পর বাড়িওয়ালার কাছে এটা ইনফর্ম করে। বাড়িওয়ালা বলে বাবা তোমরা এখানে আসছো পড়ালেখা করতে, সুন্দরভাবে পড়ালেখা করো, রাত্রেবেলা বেডটি না হলেই হয়। তারপরে ওরা এভাবে থাকতে থাকে। কিছুদিন পর যেটা হয় যে একদিন আর কি ওরা দুজন আর কি একদিন স্বপ্ন দেখে যে একটা মেয়ে আর কি ওদের বাসায় আসছে এবং এসে একজনকে গলা টিপে মারতেছে, বলতেছে এই জায়গায় থাকবে না। এই স্বপ্নে দুজনই দেখছে, বাট একজন একজন কাছে শেয়ার করে না। এটা শেয়ার না করতে করতে এমন এক সময় আসে যে দেখতে আর কি একদিন আর কি শেয়ার করার পর দুজনই ভয় পেয়েছে যে এইসব স্বপ্ন দেখতেছি, এই ঘটনাটা কি। তারপর এটা দেখার পর তবু ওরা কিছু নেয় না, থাকার পর কিছুদিন পর যেটা হয় যে ওই সময়টা আর কি ঘরের বাইরে দেখতে পাই ওই সাইড থেকে এবার নক করতেছে কে জানি জানালা। খুবই ভয়াবহ ব্যাপার। ওই জায়গাটা ছিল রাসেল ভাই। তো ওইটা দেখার পর, নক করার শব্দ দেখার পর ওরা ইয়ে করে না, পরের দিন আবার বাড়িওয়ালাকে কমপ্লেন করে। তো বাড়িওয়ালা বলে একই যে ওই জানলাটা খুলবা না তোমরা। তারপর একদিন হয় কি যে ওনার সাথে যে ফ্রেন্ডটা থাকে ওইটা খুবই অসুস্থ হয়ে যায়। দেখা যায় সকালবেলা গেছে, উনি ভার্সিটি ক্যাম্পাসে এসে দেখে ওই ফ্রেন্ডটা অনেক অসুস্থ, এত পরিমাণ জ্বর ওনাকে হাসপাতালে নিতে হয়। তো ওনাকে ধরে সবাই হাসপাতালে নিয়ে যায়। ওদিন আবার আমার ভাই একটু ভয় পেতেছিল, কারণ ওনাকে একা এই বাসা থাকতে হবে এবং এই বাসা থেকে কিন্তু অনেক কিছু দেখতে পেয়েছে তখন। তো এটা দেখার পর আমার ভাই ওদিন রাতে সাহস করেই থাকতে থাকে ওই বাসাটায়। তো ওই দিন রাতে কোনো এক কারণে ওনার ঘুমটা ভেঙে যায়। ভেঙে গিয়ে যেটা হয় যে উনি একটু বাইরে বের হতে চায়, যে টয়লেটের দিকে যাবে। তো টয়লেটের দিকে যায়, টয়লেট থেকে এসে আবার ঘুমাতে এসে পড়ে। ঘুমাতে এসে পড়ার পর যেটা হয় যে উনি শুয়ে থাকে, দেখতেছে যে ওনার পাশে কেউ একজন আছে।
তো ওদিন উনি একটু পর তাকায় না, একটু পর মুভ করে যেটা দেখতে পায় আসলে খুবই ভয়াবহ একটা ব্যাপার, যে ওনার সাথে একটা সেম টু সেম ওনার মতো একজন শুয়ে আছে। আচ্ছা। সেটা দেখে উনি খুবই ভয় পায় এবং উনি সেন্সলেস হয়ে যায়। ওনার অনেকদিন জ্বর ছিল, তো এটা জানাজানি হওয়ার পর ওনার জ্বর ছিল, এটা আবার উনি বাসায় ইনফর্ম করে। মানে ঠিক ওনার মতোই একজন ওনার পাশে সেম শুয়ে টু আছে। সেম ওনার মতো একজন। উনি এটা দেখে পুরো যে সেন্সলেস জ্বরও হয়। এরকম ঘটনা বেশি বেশি ঘটে না কেন? এরকম ঘটনা ঘটলে মানুষজন আমাদেরকে শেয়ার করবেন এবং আমরা আরো বেশি ভূত এফএমে নিয়ে এরকম ঘটনা শুনতে পারবো। আসলে আমি দোয়া করি যে এরকম ঘটনা ঘটুক না, আমি কখনো সেটা চাই না। আমরা চলে যাবো ডক্টর সাইমের কাছে আবারও তার একটা ঘটনা শোনার জন্য। সো আপনারা যারা এখন শুনছেন তাদেরকে আরো একবার জানিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio.fm, which is BHOOTFM@radioFM. এখানে আপনারা আপনাদের ইমেল গুলো যেগুলো পাঠাবেন, বিশেষ করে আমরা যারা আসতে চান এখানে, তারা অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ইমেল গুলো পাঠাবেন। আর অবশ্যই ইমেলের শুরুতে উল্লেখ করে দিবেন যে আপনারা এখানে এসে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনারা চান যে আমরা ঘটনা পড়ে শোনা। যারা দেশের বাইরে থেকে শুনছেন তাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ঘটনাগুলো আপনারা চাইলেই আপনারা সেটা রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আপনারা হেডফোনের যে মাউথ পিস রয়েছে সেটা দিয়ে করতে পারেন, চাইলে আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে সেইভাবে আপনারা ইচ্ছা করলে রেকর্ডিং করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমরা সেই রেকর্ড করা ফাইলটি, সেই সাউন্ড ক্লিপটি আপনাদের জন্য প্লে করে দেবো। আমরা চলে আসছি সাইমের কাছে। আমি এখন যে ঘটনাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই ঘটনাটা কিছুটা প্যাথেটিক একটা ঘটনা। আমি এই জন্য প্যাথেটিক বলছি যে এটা যে ফ্যামিলিটাকে ঘিরে হয়েছে বা যেই আমার ফ্রেন্ডের সাথে হয়েছে, যেখানে আমিও ছিলাম। তো এই ঘটনাটা বলতে গিয়ে আমার ওই তখনকার যে সিচুয়েশনটা ছিল সেটার কথা মনে হয়ে যাচ্ছে। এবং খুব এই কয়েকদিনের মধ্যেই যে ফ্রেন্ডটা আমার মারা গিয়েছিল, যাকে নিয়ে ঘটনাটা, তো যে বাসায় নিয়ে এই ঘটনাটা ঘটেছে, তো ওরও মৃত্যুবার্ষিকী 3-4 দিনের মধ্যেই। তো ঘটনাটা ঘটে সিলেটের গগন টিলা নামে একটা টিলা আছে, 2004-5। প্রথম আমি তখন ফার্স্ট মাল্টিমিডিয়া সেট গুলো এসছে মার্কেটে। তারপর ওই ফ্রেন্ড আমাকে বলে, ওটা বলে রাখা ভালো যে সেটা ফ্রেন্ডটা ছিল ট্রাইবাল। তো ওদের বাড়িতে আমাকে ইনভাইট করে যে ওর বোনের বিয়েতে যাওয়ার জন্য ইনভাইট করে। তো আমি গিয়েছি সেখানে, ওই ফ্রেন্ডের সাথে গেলাম, বোনের বিয়েতে গেছি। তো ওই বোন মানে আপু যে ছিলেন, ওই আপু বেসিক্যালি একটা ছেলেকে পছন্দ করতো খুব। তো সামহাও ওইটা আবার আশপাশের যে বা ওখানকার যে মাস্তান ছিল, এরা এটা জিনিসটা পছন্দ করতো না। তারা ওদের মধ্যে একজন ছিল যে আপুকে বিয়ে করার জন্য মানে পাগল ছিল যে উনি ওনার মেয়েটাকে বিয়ে করবে। তো কিছুদিন পরে যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা আমি পরে শুনতে পারি, কিন্তু এটা আগে বলে দিচ্ছি ঘটনাটা ভেতরে মেইনলি যাওয়ার জন্য। যে ওই যে ছেলেটা বেশি ছিল, এগার ছিল যে মেয়েটাকে বিয়ে করবে, ওই ছেলেটা সামহাও মারা যায়। মারা যাওয়ার পরে তো আপু মোটামুটি একটু দুইটা ফ্যামিলির জন্য সেটা সুখকর হয়ে যায় যে না, সে যে ছেলেকে চাচ্ছে সে ছেলেকে এখন বিয়ে করতে পারে। যাই হোক, তারপরে তো বিয়ের দিন ছেলের বাড়ি থেকে সবাই আসলো। আসার পর বেসিক্যালি দেখা যায় যে মেয়েরা একটু থাকে, চুপচাপ থাকে, বা ছেলেরা কিন্তু কিছুটা হলেও একটু একটু হাসি থাকে মুখে, বা একটু নর্মালি তারা মুভমেন্টে থাকে। তো যেটা দেখা গেল যে ছেলেটা আমাদের ওই যে ছেলে বিয়ে করেছে, সে ছেলেটার মধ্যে তেমন কোনো আমি দেখি নাই যে খুব বেশি একটা হাসে না বা চুপচাপ ছিল। তো আমি যখন আমরা বিয়ে পিড়িতে যখন ছেলে মেয়ে একসাথে ছবি তুললাম, বেশ কয়েকটা ছবি তোলার পরে আমি রেস্টরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করছি যে আবার আরেকটা ড্রেস পরে আসবো। তো তখন চিন্তা করলাম দেখি ছবিগুলো কি ছবিগুলো উঠেছে।
ছবিগুলো যখন আমি দেখতে গেলাম তখন দেখি যে ওয়াইফ বসে আছে বাট পাশে হাজবেন্ডের ছবিটা নাই। তখন আমি আরো 4-5টা ছবি যে তুলছে সেই সবগুলোতে আমি চেক করলাম বা চেক আউট করে একটাতেও হাজবেন্ডের ছবিটা আমি পাইনি। হাজবেন্ডের জায়গায় মানে ব্ল্যাঙ্ক ছিল। ব্ল্যাঙ্ক ছিল। তারপরে কিভাবে বুঝলেন মানে আসলে ঘটনাটা কি ঘটেছিল? তারপর আমি এটা আমার ফ্রেন্ডকে জানাই। হুম সে ফ্রেন্ড বললো তাহলে সামথিং এখানে কোনো কিছু একটা ঘটনা ঘটছে। হুম তো আমি আমার ফ্রেন্ড দুজনেই তাড়াতাড়ি করে ওই ছেলের বাসায় গেলাম। ছেলের বাবাও সেখানে প্রেজেন্ট ছিল, সেখানে ছেলের মাও আছে, কিন্তু আমরা তাদেরকে না জানিয়ে আমি ছেলের বাসায় গেলাম যে আসলে ভাইয়ার কি হয়েছে। তো ওইখানে গিয়ে দেখি আসলে যে ভাইয়ার অ্যাকচুয়ালি যে ভাইয়ার আসার কথা ছিল তিনি পরে দেখা গেছে যে উনি বাথরুমে মরে আছেন, মানে মারা গেছেন। এবং এখানে যে আসলো সেটা ওই ফেক কোনো কিছু একটা হয়তো বা কোনো অশরীরী কিছু একটা তার রূপ নিয়ে এসে এখানে এসছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে শেষের দিকে চলে আসছি, মোটামুটি অলমোস্ট আমরা শেষ সময় দিকে। নয়ন রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে তার গার্লফ্রেন্ডের 7 তারিখে জন্মদিন, সো জন্মদিনে উইশ করতে বলেছেন। রেহান আমাদের SMS করেছেন আদাবর থেকে, আই লাভ ফুড FM। রাসুল ভাই প্লিজ আমার SMS-টা পড়ে ফেললাম। আমাদেরকে ইনকন অ্যান্ড অহনা খিলক্ষেত থেকে SMS করেছেন। তন্ময় SMS করেছেন আমাদেরকে শেরপুর। আমার খুব ভয় করছে সে জানেন, শেরপুর থেকে রুবেল মিলন তার SMS